আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডিপ্লোমা মার্চ 2026 সেশনের ফিজিওলজি কোয়েশ্চেন সলভ ক্লাসে। আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখা যাচ্ছে। সামাদ ভাই, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যদি ডিপ্লোমার মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে টোটাল 100 মার্কের যে পরীক্ষাটি হয় এক্ষেত্রে আমাদের ফিজিওলজি থেকে, তাহলে টোটাল 100 মার্কের পরীক্ষা। এক্ষেত্রে ইউজুয়ালি অ্যানাটমি থেকে 10টা থেকে 12টা থাকে, ফিজিওলজি থেকে 16টা থেকে 18টা এরকম থাকতে পারে হাইস্ট হলে, প্যাথোলজি 10 থেকে 12টা, মাইক্রোবায়োলজি 14 থেকে 16টা, আর ফার্মাকোলজি 8 থেকে 10টা। এরপর গিয়ে বাকি অংশ ফ্যাকাল্টি ফ্যাকাল্টি থাকে 25+। তাহলে এই হলো 100 মার্ক ডিস্ট্রিবিউশন। এর মধ্যে কোনোটা কম বেশি একটু হতে পারে, যেমন ফিজিওলজি 16 থেকে 18টা বললাম, এর মধ্যে হয়তো 12টা আসতে পারে, অন্য জায়গায় একটু বেশি আসতে পারে। এটা হলো ইউজুয়াল ডিস্ট্রিবিউশনটা। তো লাস্ট 2026-এর কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ফিজিওলজিতে যে টপিকগুলি প্রিভিয়াস প্রশ্ন সহ বা সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এখানে রিপিটের পরিমাণ ছিল মোটামুটি বলতে পারেন এভারেজে 36%। আর কোয়েশ্চেন একদম কমন ছিল, কমন কোয়েশ্চেন কমন টপিক এরকম ছিল প্রায় 42%। আর একদম নিউ টাইপের ছিল 22%। তাহলে এখান থেকে লক্ষণীয় বিষয় যে অনেক প্রশ্ন এখানে রিপিট হয়, এটা 36%-এর মতো। কমন টপিক থেকেই আসছে, এটা 42%-এর মতো। একদম নতুন কিছু থাকতে পারে, সেটা 22%-এর মতো। এটি হচ্ছে জুলাই লাস্ট যে 2026-এর প্রশ্ন, এটার অ্যানালাইসিস বললাম। তো আমরা আজকের ক্লাসে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, প্রশ্নগুলি কিভাবে আনসার করতে হয়, এবং এটা কিভাবে একটু বেসিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসলে আনসার করা যায়, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্নে, যেটি আসছিল জিপি রেসপিরিটি থেকে। তো এই প্রশ্নে দেখা যায় জিপি রেসপিরিটি থেকে মোটামুটি দুইটার মতো প্রশ্ন আসছিল, 2 থেকে 3টা। তো ওভারঅল সবসময় জিপি রেসপিরিটি থেকে ভালোই প্রশ্ন এসে থাকে আর কি। এটা একদম বলা যাবে না যে এই টপিক থেকে সবচেয়ে বেশি আসে। ইউজুয়ালি দেখা যায় জিপি রেসপিরেটরি, নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন এগুলো থেকে বেশি থাকে। তো অনেক সময় ব্যত্যয় ঘটে, আর একটা জায়গা থেকে হয়তো দুই একটা একটা প্রশ্ন বেশি চলে আসলো, এরকমও হয়। তা আমাদের প্রথম প্রশ্নটি হলো সারফ্যাক্টেন্ট রিলেটেড। ঠিক আছে, তাহলে সারফ্যাক্টেন্ট নিয়ে প্রথম স্টেম হলো ইজ ইনক্রিজড ইন ফিটাল লাং ডিউরিং লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি, ইজ ইনক্রিজড when pulmonary blood flow is interrupted, increases effectiveness as the lungs are inflated, increases lung compliance, increase the surface tension of the fluid lining the alveoli। তো এই প্রশ্নটা আমরা সলভ একটু পরেই করতেছি, তার আগে আমরা একটু ডিটেলস জেনে নিই হালকা করে। সারফ্যাক্টেন্ট রিলেটেড, তাহলে সারফ্যাক্টেন্ট থেকে অনেকভাবে প্রশ্ন হতে পারে, এখান থেকে একটা এসবি আসারও সুযোগ আছে, দুই একটা এসবি। তা আমরা জানি আমাদের লাংসে অ্যালভিলাস সেলগুলি, এই যে টাইপ 1 অ্যালভিলাস সেল, এই অ্যালভিলাস তার টাইপ 1 অ্যালভিলাস সেল থাকে, টাইপ 2 অ্যালভিলাস সেল থাকে, অ্যালভিলার ম্যাক্রোফেজ থাকে। তাহলে এর মধ্যে যেটা টাইপ 1 অ্যালভিলাস সেল এবং টাইপ 2 অ্যালভিলাস সেল, টাইপ 2 অ্যালভিলাস সেল থেকে আসে যেটা, সেটা হলো সারফেক্টেন্ট। ঠিক আছে, তো এখন এটা একটা এসবিএ যে কোন সেল থেকে সিক্রেশন হয়। আর একটা এসবিএ হতে পারে কোন সময় এটা সিক্রেশন হওয়া শুরু হয়, সেটি হচ্ছে 28 উইকস অফ ইন্ট্রাউটেরাইন লাইফ, 24 থেকে 28 সপ্তাহ বলে অনেক সময়। তবে এটা একদম পিক লেভেলে পৌঁছাই হলো একদম লাস্ট টাইমেস্টারে 34th উইকস অনওয়ার্ডস। কারণ ওই সময় একটু পরে দেখা যাবে বেবি বর্ন হবে, নিউবর্ন বেবি আসবে। তাহলে ওই সময়টাতে তার শ্বাস নিতে হবে, এই জন্য সারফেক্টেন্টের পরিমাণও ওই সময়টাতে বাড়তে শুরু করে, পিক লেভেলে পৌঁছায় বলতে পারেন 34 সপ্তাহের দিকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানলাম সারফেক্টেন্ট এটা একটা লাইপোপ্রোটিন। আর এখানে সব ধরনের কম্পোনেন্টই থাকে, সহজভাবে বললে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলি থাকে। ফ্যাটের লিপিডের পরিমাণটা বেশি, সেটা হলো সবচেয়ে বেশি থাকে হলো ডাইফামিটাইল ফসফেটিডাইল কোলিন, এটা 62% থাকে। এবং এটা টাইপ 2 অ্যালভিলার এপিথেলিয়াল সেল থেকে সিক্রেশন হয়, এবং এটা 28 সপ্তাহ থেকে সিক্রেশন হওয়া শুরু হয়, পিক লেভেলে পৌঁছায় 34 সপ্তাহের দিকে বা লাস্ট ইয়াতে। এখন আমরা সারফেক্টেন্টের কি কি ফাংশন আমরা জানি। আমাদের অ্যালভিলাসে এখানে একটা 3 লেয়ার অফ ফ্লুইড থাকে, অ্যালভিলার এপিথেলিয়ামের উপরে গায়ে একটা 3 লেয়ার অফ ফ্লুইড থাকে। যেই ফ্লুইডটার কারণে, যেহেতু পানির একটা ধর্মই হলো পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এরা কলাপস হতে চায়।
তো আমার যে অ্যালভিলার আমার যে সারফেক্টেন্ট এটা কি করে, এই যে এই ফ্লুইডটার সারফেস টেনশনটা কমিয়ে দেয়। তাহলে সারফেস টেনশন কমিয়ে দিলে যখন আমরা শ্বাস বের করে দেব, তখন কিন্তু দেখা যাচ্ছে এগুলো কলাপস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু সারফেস টেনশন কমিয়ে রাখতেছে, তাহলে ডিউরিং এক্সপিরেশন আমাদের লাংসটা কলাপস হচ্ছে না। তাহলে লাংস এক্সপানশনে সাহায্য করতেছে। আমি যখন শ্বাস নেবো আমার লাংটা ফোলাতে সাহায্য করতেছে, যেটাকে আমরা বলি কমপ্লায়েন্স। অ্যালভিলাসের স্টেবিলিটি বজায় রাখতেছে, এটার কিছুটা ব্যাকটেরিয়াল ইফেক্টও আছে। তা আমি যখন শ্বাস নিচ্ছি, তখন যদি এমন কন্ডিশন হতো যে আমার লাংসটা, আমার অ্যালভিলাইগুলি কলাপস হয়ে কাছাকাছি চলে আসতে চাচ্ছে, ছুপসে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে এটা আমাকে অনেক কষ্ট করে এটাকে ফুলানোর চেষ্টা করতে হতো। তাহলে এটা ওয়ার্ক অফ ব্রিদিং বলে। তাহলে এটার কারণে আমার সারফেস টেনশন যেহেতু কমিয়ে দিচ্ছে, তাহলে ওয়ার্ক অফ ব্রিদিংটাও কমে যাচ্ছে। এখন আমরা আমাদের প্রশ্নটাতে চলে আসি। তাহলে এখানে কি বলছে? সারফেক্টেন্ট ইজ ইনক্রিজড ইন ফিটাল লাং ডিউরিং লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি। যে কোনো একজন বলেন, ট্রু না ফলস? কি মনে হয়, ট্রু না ফলস? বলা হচ্ছে লাস্ট মান্থ অফ প্রেগনেন্সিতে সারফেক্টেন্টের পরিমাণটা বেড়ে যায়। ট্রু হবে। ট্রু হবে, ভেরি গুড। ইজ ইনক্রিজড হোয়েন পালমোনারি ব্লাড ফ্লো ইজ ইন্টারাপ্টেড। খেয়াল করেন, আমাদের যে অ্যালভিলাই আছে, তাহলে এখানে পালমোনারি সার্কুলেশন আছে। এই পালমোনারি সার্কুলেশন থেকেই আমার অ্যালভিলার এপিথেলিয়াল সেলগুলো কিন্তু ব্লাড সার্কুলেশন পেয়ে থাকে। এখন যদি আমার ব্লাড সার্কুলেশন আমি কমিয়ে দিই, তাহলে আমার যে কাঁচামাল যেটা দিয়ে আমার সারফেক্টেন্ট তৈরি হচ্ছে, লাইপোপ্রোটিন যেগুলি, তাহলে এগুলো সরবরাহ কমে যাবে। তাহলে সারফেক্টেন্ট সিক্রেশন বাড়বে নাকি কমবে? ব্লাড ফ্লো যদি ইন্টারাপ্টেড হয়, এখানে বলতেছে সারফেক্টেন্ট ইজ ইনক্রিজড হোয়েন ব্লাড ফ্লো ইজ ইন্টারাপ্টেড। ট্রু না ফলস? ফলস হবে। ফলস হবে, কারণ আমার যে লাইপোপ্রোটিন, লিপিড, প্রোটিন এগুলো তো লাগবেই। তাহলে অ্যালভিলার এপিথেলিয়াল সেল ইসকেমিয়া ডেভেলপ করবে তার মধ্যে, তাহলে সে এটা তৈরি করার পরিমাণটা কমিয়ে দিবে। এরপর আসি ইনক্রিজেস ইফেক্টিভনেস এজ দ্য লাংস আর ইনফ্লেটেড। এটা ট্রু। ইনক্রিজেস লাং কমপ্লায়েন্স। ট্রু না ফলস? লাং কমপ্লায়েন্স মানে লাংকে ফুলানোর ক্ষমতা, শ্বাস টেনে যে লাং ট্রু হবে। ফুলতেছে, বাইরের দিকে যাচ্ছে। ট্রু। ইনক্রিজেস দ্য সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইন ইন দ্য অ্যালভিলাই। ট্রু না ফলস? ফলস। ফলস। সারফেস তাহলে রিডিউস এটা করে। কমায়, ডিক্রিজ করে। তাহলে এখান থেকে লার্নিং ইস্যু হলো টাইপ 1 অ্যালভিলার এপিথেলিয়াল সেল, টাইপ 2 অ্যালভিলার এপিথেলিয়াল সেল কোনটা গেসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে? আমাদের দুই ধরনের সেল আছে, একটা হলো টাইপ 1 আর একটা টাইপ 2। কোনটা অংশগ্রহণ করে বলতে পারবেন কেউ? টাইপ 1 অ্যালভিলার নিউমোসাইট বা টাইপ 1 নিউমোসাইট বলি আমরা। তাহলে টাইপ 1 অ্যালভিলার অ্যালভিলার সেল যেটি, এটাই মেইন সাইট অফ গেসিয়াস এক্সচেঞ্জ। আর টাইপ 2 যেটা, এটাই হলো সারফেক্টেন্ট প্রডিউস করে। আর একটা ছিল অ্যালভিলার ম্যাক্রোফেজ, এটার কাজ হলো ইমিউন ডিফেন্স দেওয়া। ঠিক আছে, তাহলে এখন একটা এসবিআই জিজ্ঞেস করি তো, কত সপ্তাহ থেকে সারফেক্টেন্ট সিক্রেশন শুরু হয়? 20, 16, 28 উইকস অফ প্রেগনেন্সি। বলেন তো কোনটা হবে অ্যান্সার? 28। 28। এরপর বলেন সারফেক্টিন ইজ সিক্রেটেড বাই টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, অ্যালভিলার সেল, ক্লারা সেল, বেজাল সেল। কোনটা হবে আনসার? টাইপ 1 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট। টাইপ কেমন? টু। টাইপ 1 হলো গ্যাস এক্সচেঞ্জ অংশগ্রহণ করে, টাইপ 2 হলো মেইনলি দুইটা জব করে, মনে রাখতে পারেন, একটা হলো সারফেক্টেন্ট প্রোডাকশন করে, আর টাইপ 1 সেল যেগুলি রিপেয়ার করা লাগে এই কাজটাও কিন্তু টাইপ 2 করে। তাহলে টাইপ 2 কিন্তু টু টু জব, গ্রেট জব করে। একটা হলো সারফেক্টেন্ট তৈরি করা, আর একটা রিপেয়ার করা, দ্যাট মিনস রিপ্লেস দ্য টাইপ 1 সেল। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট অথবা সবচেয়ে বেশি থাকে কোন উপাদানটা সারফেক্টেন্টে? ফসফোলিপিড, লিপিড, ডাইফামিটাইল ফসফ্যাটিডাইল কোলিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, কোনটা? ডাইফাল ডাইফামিটাইল ফসফ্যাটিডাইল কোলিন। ফসফরিলাল কোলিন। ঠিক আছে, তাহলে এখান থেকে এভাবে এসবি আসতে পারে আমাদের ভবিষ্যতে। এরপর আসি আমরা সেকেন্ড কোয়েশ্চেন। এটা অনেকটা বলতে পারেন কার্ডিওলজি সিবিএস থেকে আসছে। The contractile strength of the left ventricular muscle increases when the serum concentration of calcium falls, serum concentration of potassium rises, and diastolic pressure rises, peripheral resistance is increased, strenuous exercise is undertaken. তাহলে এটা একদম বেসিক প্রশ্ন। এরকম অনেক সময় প্রশ্ন আসবে, আপনি হয়তো এভাবে পড়ে যান নাই পরীক্ষার হলে, একটু মনে হচ্ছে দুই একটা স্টেম পারি, দুই একটা স্টেম পারি না।
তখন একটু সতর্কতার সহিত চিন্তা করলে দেখবেন এটার আনসার আপনি করতে পারতেছেন। তাহলে সেটা কিভাবে? এখানে আমাকে বলতেছে লেফট ভেন্ট্রিকুলার মাসল স্ট্রেংথ বাড়বে, কন্ট্রাক্টাইল স্ট্রেংথ তার মানে কন্ট্রাকশন। তাহলে কন্ট্রাকশনের জন্য আমাদের ক্যালসিয়াম দরকার হয়, আমরা সবাই জানি। তাহলে ক্যালসিয়াম যদি বাড়ে তাহলে আমার ফোর্স অফ কন্ডাকশন বাড়ে, ক্যালসিয়াম যদি কমে তখন ফোর্স অফ কন্ডাকশন কমে, তাই না? তাহলে ক্যালসিয়ামের সাথে আমার সম্পর্ক হলো ক্যালসিয়াম যত বেশি হবে তত ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। তাহলে কোন কোন জিনিসের উপর আমার এই কন্ট্রাক্টিলিটি মেইনলি ডিপেন্ড করে, যেটাকে আমরা আইনোট্রপিক ফাংশন বলি? তাহলে একটা হলো ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কি পরিমাণে আছে, মাইকার্ডিয়াল সেলের মধ্যে ক্যালসিয়াম কেমন আছে। এরপর হলো সিম্প্যাথেটিক স্টিমুলেশন বা বিটা ওয়ান স্টিমুলেশন। তারপর আমরা যখন এক্সারসাইজ করি তখনও দেখবেন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, তখনও দেখবেন ফোর্স অফ কন্ডাকশন বাড়ে। তাহলে মেইনলি ক্যালসিয়াম এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এই দুইটার কারণে ফোর্স অফ কন্ডাকশন বাড়তে পারে। আচ্ছা, তাহলে এখন আসেন আরেকটা কমন জিনিস, সেটা হলো প্রিলুড এবং আফটারলুড। মনে করেন আমার এটা লেফট ভেন্ট্রিকল, তাহলে লেফট ভেন্ট্রিকলের এটা মনে করেন অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হলো এলএ, তাহলে এটা এলবি, এটা হলো অ্যাওর্টিক বাল্ব। তাহলে এখন এলবি ফোর্স অফ কন্ডাকশন বাড়িয়ে বা কন্ট্রাকশন করার পরে যার এগেনস্টে কন্ট্রাকশন করতেছে, এই যে এসএনডি নেওয়াটার মধ্যে যে ব্লাডটা আছে, এই ব্লাডটাকে আমরা কি বলি, প্রিলুড নাকি আফটারলুড? Afterload. ভেরি গুড। আর যেটা নিয়ে সে কন্ট্রাকশন করতেছে বা ডায়াস্টলের শেষে যে ব্লাডটা আসে ভেন্ট্রিকলে, এটাকে কি বলে, প্রিলুড না আফটারলুড? Preload. ভেরি গুড। তাহলে আফটারলুড মানে পরে থাকবে, পরে মানে এসএনডি নেওয়াটাতে যে ব্লাড প্রেশারটা থাকতেছে সহজভাবে বললে এটা হলো আমার আফটারলুড। তাহলে যদি কোনো পেশেন্টের এদিকে আফটারলোড আমরা বাড়িয়ে দিই, হ্যাঁ, যেমন এখানে যদি আমি বেসো কনস্ট্রিকশন করি, আমার এসএনডি ওটা যদি বেসো কনস্ট্রিকশন করে তখন দেখা যাবে এখানে প্রেশার বাড়া, তার মানে আফটারলোড বাড়া। তাহলে আফটারলোড বাড়লে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে? এদিকে যদি অবস্ট্রাকশন বেশি থাকে তাহলে বেশি বের হতে পারবে নাকি কম বের হতে পারবে? কম বেরোবে। কম বের হবে, তার মানে কন্ট্রাক্টিলিটিটা ইফেক্টিভ হবে না, যেমন পেরিফেরাল রেজিস্ট্যান্স বলি আমরা এখানে। এই যে বেসো কনস্ট্রিকশন বাড়া মানে কি, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। আচ্ছা, এখন আসি আমরা প্রশ্নে। The contractile strength of left ventricular muscle increases when serum concentration of calcium fall, তার মানে ব্লাডে যদি ক্যালসিয়াম কমে যায় বলতেছে কন্ট্রাকশন বাড়ে লেফট ভেন্ট্রিকুলার মাসেলে। ট্রু না ফলস? ট্রু না ফলস? ট্রু না ফলস? ফলস হবে। ক্যালসিয়াম। হ্যাঁ, তাহলে এখানে কন্ট্রাক্টাইল স্ট্রেংথ অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার মাসল ইনক্রিজেস হোয়েন দ্য ক্যালসিয়াম লেভেল ফল। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হতো, ক্যালসিয়াম লেভেল বাড়লে না কমলে? প্রস্তুত কন্ট্রাকশন কখন বাড়বে, ক্যালসিয়াম বাড়লে নাকি কমলে? বাড়লে। ক্যালসিয়াম বাড়লে কেন ফোর্স অফ কন্ডাকশন বাড়তেছে, কারণ আমরা জানি আমাদের মাসেলের মধ্যে কন্ট্রাক্টাইল অ্যাপারেটাস আছে অ্যাক্টিন এবং মাইসিন। অ্যাক্টিন এবং মাইসিনের মধ্যে ইন্টারাকশনটা বাড়ে, এই জন্য সি ফর ক্যালসিয়াম, সি ফর কন্ট্রাকশন, সহজভাবে মনে রাখলে। তাহলে ক্যালসিয়াম বাড়া মানে কন্ট্রাকশন বাড়া। এরপর সেকেন্ড প্রশ্ন হলো, পটাশিয়াম যদি বাড়ে ফোর্স অফ কন্ডাকশন বাড়ে। হাইপার ক্যালেমিয়া যেসব পেশেন্টের হয় এরা অ্যাকচুয়ালি দেখা যায় অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টে নিয়ে যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি, ফোর্স অফ কন্ডাকশন বেড়ে যাওয়া না কমে যাওয়া? হাইপার ক্যালেমিয়া হলে আমরা বলি না কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। তারপর আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট ডি দিয়ে স্টেবিলাইজ করার জন্য অনেক সময় এক্সাইটেবিলিটি কমিয়ে দেশে। তাহলে এখানে ফোর্স অফ কন্ডাকশন সাথে তার ডিরেক্ট সম্পর্ক নেই, বরঞ্চ সেটা কমিয়ে দিতে পারে, এটা সে ফোর্স অফ কন্ডাকশন আরো কমিয়ে দেয়। পটাশিয়াম বাড়লে ফোর্স অফ কন্ডাকশন কমিয়ে যায়, এটা সহজে মনে রাখবেন। এরকম হাইপার ক্যালেমিয়া হলে কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্টটা একদম স্ট্যান্ড স্টিল অবস্থায় চলে আসার মতো, ঠিক আছে? আচ্ছা, এরপর 3 নম্বর স্টেমটা আমি বুঝিয়ে দিয়ে আপনারা আনসার করতে পারবেন। এন ডায়াস্টলিক ভলিউম বা এন ডায়াস্টলিক প্রেশার বাড়লে ফোর্স অফ কন্ডাকশন বাড়ে, ট্রু না ফলস? ডায়াস্টলের শেষে যত বেশি ব্লাড আসবে তত মাইকার্ডিয়াল যে মাসল ফাইবারগুলি আছে তত বেশি স্ট্রেচিং হবে, যত বেশি স্ট্রেচিং হবে তত বেশি ফোর্স অফ কন্ডাকশন হবে। এটাকে কি বলা হয়, ফ্রাঙ্ক স্টার্লিং ল। ফ্রাঙ্ক স্টার্লিং ল আমরা জানি। যত বেশি এন ডায়াস্টলিক ভলিউম হবে, মনে করেন ভেনাস সিটানের মাধ্যমে 100 ml ব্লাড আসলো, আরেকটা ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে দেখা গেল ভেনাস সিটানের মাধ্যমে 500 ml ব্লাড আসলো,
তাহলে মাইকার্ডিয়াল মাসলের লেন্থ কোনটাতে বেশি বাড়বে, 100 ml এরটাতে নাকি 500 ml এরটাতে? কোনটাতে স্ট্রেসিং বেশি হবে? 100 ml এরটাতে মাসল লেন্থ বেশি বড় হবে নাকি 500 ml এরটাতে মাসল লেন্থ বেশি বড় হবে, কোনটাতে? যেটাতে ব্লাড ভলিউম বেশি সেটাতে বেশি বড় হবে। তাহলে 500 ml এরটাতে লেন্থ অফ মাসল ফাইবার বাড়বে। তাহলে যত বেশি লেন্থ অফ মাসল ফাইবার তত বেশি কি ফোর্স অফ কন্ডাকশন। এটাকে কি বলে, কোন ল বলছি? ফ্রাঙ্ক স্টার্লিং ল। ভেরি গুড, ফ্রাঙ্ক স্টাইন ল। তাহলে সেই অনুযায়ী এটা ট্রু না ফলস? এন্ড ডায়াস্টোলিক প্রেশার বাড়া মানে কি, প্রিলুড বেড়ে যাওয়া বা ভেন্ট্রিকুলার ফিলিং বেড়ে যাওয়া। তাহলে মাসল ফাইবারগুলো আরো স্ট্রেসিং হবে। তাহলে স্ট্রেসিং হলো কন্ট্রাকশন তো আরো স্ট্রঙ্গার হবে। তাহলে ফোর্স অফ কন্ডাকশন বাড়বে ডিউ টু ইনক্রিজ প্রিলুড অথবা ডিউ টু ইনক্রিজ লেন্থ অফ দ্য মাসল ফাইবার। তাহলে এটা ট্রু না ফলস? সি নাম্বার ট্রু। ট্রু। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, দ্যাট মিন্স আফটার লোড যদি বাড়ে, তাহলে কন্ট্রাকশন বাড়বে। ট্রু না ফলস? ফোর্স অফ কন্ট্রাকশন বা কন্ট্রাক্টাইল স্ট্রেংথ বাড়বে না কমবে আফটার লোড বাড়লে? পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি আফটার লোড? কমবে। কমবে। তাহলে এটা ফলস। When a strenuous exercise is taken, a strenuous exercise is taken মানে কি? স্ট্রেনাস এক্সারসাইজ মানে কি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি না প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি? এক্সারসাইজ করলে কোন অ্যাক্টিভিটি হয়, সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ডাকশন বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়। তাহলে এটা ট্রু না ফলস? বলছে কন্ট্রাক্টাইল স্ট্রেংথ অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার মাসল ইনক্রিজেস when a strenuous exercise is undertaken. ট্রু না ফলস? ট্রু। ট্রু। True. তাহলে আবার বলতেছি দুইটা কনসেপ্ট, একটা হলো প্রিলুড, আফটারলুড। আফটারলুড হলো মিন আর্টেরিয়াল প্রেশার, যেটার এগেনস্টে সহজভাবে মনে রাখার জন্য অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যে ব্লাড প্রেশারটা থাকে, যে মিন আর্টেরিয়াল প্রেশারটা থাকে, এটাই হলো আফটারলুড। আর ভেনাস রিটার্ন যেটা, এন ডায়াস্টোলিক ভলিউম যেটা, অথবা সেটাই হলো প্রিলুড। তাহলে এক কথায় বললে যেটা ভেনাস রিটার্ন সেটাই হলো এন ডায়াস্টোলিক ভলিউম, সেটাই হলো প্রিলুড। এন ডায়াস্টোলিক ভলিউম ভেনাস রিটার্ন ইকুয়াল টু প্রিলুড। আর আফটারলুড হলো মিন আর্টেরিয়াল প্রেশার, এটা হলো আফটারলুড। তাহলে বলেন দেখি, আরেকটা যদি প্রশ্ন আসে এরকম, ভেন্ট্রিকুলার মাসেলের কন্ট্রাকশন কার কার উপর ডিপেন্ড করে? আমি যদি বলি ইন্ট্রাসেলুলার পটাশিয়াম, ট্রু না ফলস? ভেন্ট্রিকুলার মাসেলের কন্ট্রাকশন ডিপেন্ডস অন ইন্ট্রাসেলুলার পটাশিয়াম, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, কোনটা ট্রু কোনটা ফলস? পটাশিয়াম ট্রু। ক্যালসিয়াম পটাশিয়ামের উপর নির্ভর করে না ক্যালসিয়ামের উপর নির্ভর করে? ট্রু। ক্যালসিয়াম ট্রু। হুম, পটাশিয়াম ফলস। পটাশিয়াম ফলস। ফলস। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ট্রু। ট্রু। তারপরে এক্সারসাইজ ট্রু। ট্রু। এখন এই যে দেখেন, আবার দেখেন জিপি রেসপিরেটরি থেকে প্রায় 2-3টা প্রশ্ন আসছিল এইবার। তাহলে এখানে আমরা এই প্রশ্নটা দেখেন, এ 29-year-old and apparently healthy women has a respiratory rate of 18 beat per minute। তাহলে এখানে রেসপিরেটরি রেট হলো 18, টাইরিয়াল ভলিউম হলো 350 ml, ডেড স্পেস ভলিউম হলো 100 ml, সিট ইন পজিশনে। তাহলে তার অ্যালভিউলার ভেন্টিলেশন কত? তাহলে এখন এখানে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। এটা হলো ডেড স্পেস বলতে কি বোঝায়। তাহলে আমাদের বডিতে আমরা যখন শ্বাস নিই তখন দেখা যাবে এই যে নেজাল নেজাল ইয়া দিয়ে নেজাল এন্ট্রি দিয়ে যে নেজাল নোজ দিয়ে যে ঢুকতেছে, এই নোজ থেকে শুরু করে আমরা যদি দেখি আস্তে আস্তে বাইফার্কেশন হতে হতে ট্রাকিয়া, লেরিন্স ট্রাকিয়া, এরপর ট্রাকিয়া থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউল এই অঞ্চলে, যে ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল, এই অঞ্চলটাতে দেখা যায় জাস্ট এয়ার কন্ডাকশন হয়, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাহলে এই জোনটাকে আমরা কি বলি? কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন। তাহলে এই যে আমাদের ট্রাকিয়া থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এটা হলো কন্ডাক্টিং জোন। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে অ্যালভিওলাই, অ্যালভিওলার সেক, এই অংশটুকু হলো রেসপিরেটরি জোন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোন। তাহলে রেসপিরেটরি জোন, তাহলে আমাদের দুইটা জোন আছে। তাহলে এখন আসুন কন্ডাক্টিং জোনে যে বাতাসটা আসে, যে এয়ারটা যাওয়া আসা করে, এটা তো গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কোন স্পেস বলতে পারি? এই স্পেসটাকে ডেড ডেড স্পেস। স্পেস। এখানে যে ইয়ারটা থাকে সেটাকে আমরা বলি ডেড স্পেস ইয়ার, ঠিক আছে?
তাহলে ইউজুয়ালি 150 ml বলি, এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে 100 ml, তাহলে ধরলাম 100 ml। এরপরে আমি প্রতি শ্বাসের সাথে, শ্বাস নিঃশ্বাসের সাথে যে পরিমাণ বাতাস ঢুকাচ্ছি এবং বের করতেছি, যেটা ঢুকাই সেটাকে বলে টাইডাল ইন্সপিরেশন, আর যেটা বের করি সেটাকে বলে টাইডাল এক্সপিরেশন। আর টাইডাল ভলিউম বলতে ওভারঅল এটাকে বোঝানো হয়। তাহলে যে পরিমাণ বাতাস নিচ্ছে আর বের করতেছে ওভারঅল, সেটাকে আমরা বলতেছি টাইডাল ভলিউম। তাহলে ওভারঅল এখানে কত এমএল সে ঢুকাচ্ছে বা বের করতেছে, কত এমএল ঢুকাচ্ছে, কত এমএল? 350 ml, 350 ml। আর ডেড স্পেসে তার মধ্যে থেকে যাচ্ছে কত এমএল? 100 ml। 100 ml। এখন আমি যদি বলি প্রতি মিনিটে তার অ্যালভিওলার ভেন্টিলেশনের হিসাবটা হলো প্রতি মিনিটে, তাহলে এখন আপনারা নিজেরাই দেখেন, অ্যালভিওলার পর্যন্ত পৌঁছাবে 100 ml বাতাস কি পৌঁছাবে? না। তাহলে 300 ml, 50 ml সে নাক দিয়ে নিচ্ছে, এর মধ্যে বাত হয়ে যাচ্ছে কন্ডাক্টিং জন্য কত এমএল? 100 ml। 100। তাহলে আর থাকে কত এমএল? 250। 250 ml। তাহলে এটা হলো একটা ব্রিদিনে। আমরা বলছি ব্রিদিন রেট কত, রেসপিরেটরি রেট কত? 18। 18। তাহলে আমরা যদি এমএল পার মিনিট হিসাব করতে চাই, কত দিয়ে গুণ দিতে হবে? 250 18 এমএল দিয়া। কে কত দিয়ে? 18 দিয়ে। তাহলে 250 ml কে যদি 18 দিয়ে গুণ দিই কত হয়? B answer again. রাইট, ভেরি গুড। 4.5. হ্যাঁ, তাহলে আসবে অলমোস্ট 4.5 লিটার। তাহলে এটা হলো এই টাইপের প্রশ্ন। এখন যদি আপনাদের আরেকটা, এটা হলো অ্যালভিউলার ভেন্টিলেশন, আরেকটাকে বলো মাইনিউট ভেন্টিলেশন বা ওভারঅল টোটাল ভেন্টিলেশন বা মাইনিউট ভেন্টিলেশন। তাহলে এটা হলো, এখানে আমরা ডেড স্পেসটা ক্যালকুলেট করব না, ওভারঅল যে বাতাস ঢুকতেছে প্রতি মিনিটে ওটা আমরা হিসাব করি। তাহলে সেই ক্ষেত্রে কত হতো আনসার? মাইনিউট ভেন্টিলেশন মানে হলো ওভারঅল ভেন্টিলেশন, এখানে ডেড স্পেসের হিসাবটা আসবে না, টোটাল ভেন্টিলেশন বলে আর কি। তাহলে প্রতি এখানের ব্রিদিং রেট হলো 18, তাহলে 18-এর সাথে কত দ্বিগুণ দিবেন? 350। 350। এক্ষেত্রে তাহলে কোনটা বাদ যাচ্ছে না? ডেড স্পেসটা বাদ যাচ্ছে না। আমরা হুম, হিসাব করতেছি জাস্ট আমি নাক দিয়ে কতটুকু ঢুকাচ্ছি প্রতি ব্রিদিং এ, এটাই হলো আমার মাইনিউট ভেন্টিলেশন বা টোটাল ভেন্টিলেশন। কিন্তু আমাদের প্রশ্নটা আসছে কোনটা? অ্যালভিওলার ভেন্টিলেশন। সেক্ষেত্রে আমরা কোনটা বাদ দিলাম? টাইডাল ভলিউম থেকে কোন কোন ভলিউমটা বাদ দিলাম? ডেড স্পেস, ইয়া। ডেড স্পেস ভলিউম। তাহলে এইভাবে এই যে এরকম একটা প্রশ্ন দেখলেন না, অনেক সময় দেখা যায় কার্ডিয়াক আউটপুট রিলেটেড প্রশ্ন আসে। তারপর অনেক সময় দেখা যায় এন ডায়াস্টোলিক ভলিউম বের করেন, এন সিস্টোলিক ভলিউম বের করেন, তারপর হচ্ছে পালস প্রেশার বের করেন, এই টাইপের প্রশ্ন আসে। পালস প্রেশার এরকম আসছিল, বিভিন্ন সময় রেসিডেন্সি তো আসছিল। তাহলে এই প্যাটার্নের প্রশ্ন সহজ সহজ ম্যাথও অনেক সময় আসতে পারে, এটা এখান থেকে লার্নিং। কোনো জায়গায় যদি এরকম সহজ সূত্র থাকে সেটাকে অবহেলা করা যাবে না। আচ্ছা, এরপর হলো সিবিএস ফিজিওলজির একটা প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি মেডিসিনেরও বলতে পারেন। পালসাস প্যারাডক্সাস কোথায় পাওয়া যায়? তাহলে পালসাস প্যারাডক্সাস জিনিসটা কি? নর্মালি এখানে একটা কনসেপ্ট আছে, ডিউরিন ইনস্পিরেশন, ডিউরিন এক্সপিরেশন। তাহলে ডিউরিন ইনস্পিরেশন কোন দিকে ব্লাডের ফ্লো বাড়ে? রাইট সাইড নাকি লেফট সাইড, হার্টের কোন পাশে? দেখেন ইনস্পিরেশন আই আছে কিন্তু, এবার মিলান, তাহলে রাইট না লেফট কোনটা মিলে? ইনস্পিরেশন আই আছে, রাইটের বানানে কি আছে? আই। আই। তাহলে ইনস্পিরেশনের সময় কোন দিকে ব্লাড ফ্লো বাড়ে, রাইট হার্টে না লেফট হার্টে? রাইট হার্ট মানে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। লেফট হার্ট মানে এল এ এল বি। তাহলে কোন দিকে ব্লাডের ফ্লো বাড়ে ইনস্পিরেশনে? রাইট। রাইট সাইড। রাইট সাইডে। তাহলে ব্লাডটা দেখেন রাইট এট্রিয়ামে আসবে, তারপর রাইট ভেন্ট্রিকুলে আসবে, এরপর পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি হয়ে কোথায় আসবে? দুই পাশে। লাং লাঙে ভেরি গিয়ে গুড, তারপরে লাংস। পালমোনারি। হ্যাঁ, তাহলে ওই সময় দেখা যায় আমরা যখন শ্বাস নিই, লম্বা করে শ্বাস নিই, তখন দেখবেন আমাদের বুক ফুলিয়ে যখন শ্বাস নিই, লাংও কিন্তু এক্সপান্ড করে এবং লাংয়ের ক্যাপাসিটি বেড়ে যায়। হ্যাঁ, লাংসের ক্যাপাসিটি বেড়ে যায়, কমপ্লায়েন্স বেড়ে যায়। তখন দেখা যায় যে ব্লাডটা আসতেছে ভেনাস রিটার্ন হয়ে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলে, ওই ব্লাডটা এসে লাংসের যে ভাস্কুলাসের আছে এদের ক্যাপাসিটি বেড়ে যায়, এই জন্য লাংস এসে বেশিরভাগই জমা থাকে। লেফটে যায় না ওরকম না, কিছু যায় কিন্তু কিছু অংশ এখানে থেকে যায়। তাহলে ওই সময়টাতে লেফট এট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকল হয়ে বেশি ব্লাড বের হবে নাকি একটু কম ব্লাড বের হবে লাংসে থেকে যাওয়ার কারণে? কম। তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে কিছুটা? ইনস্পিরেশনের সময় বলতেছি, আমাদের ব্লাডটা কোথায় এসে জমা থাকতেছে বললাম? একটা অংশ লাংস। রাইট। লাংসের। তাহলে দুই লাংসে, তাহলে লাংস থেকে তো আমরা জানি কি আসে, পালমোনারি বেইন আসে। লেফট এট্রিয়ামে আসে। হ্যাঁ, লেফট এট্রিয়াম আসে, ওখান থেকে তো কার্ডিয়াক আউটপুট আসে।
এখন যদি আমার লাংসে ব্লাড বসে থাকে, তাহলে বেনাসিটান পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়ামে কম ব্লাড আসবে, কম লেফট আসবে। ভেন্ট্রিকুলার কম ব্লাড আসবে, তাহলে বিপিও, কার্ডিয়াক আউটপুটও কমে যাবে, বিপিও কমবে। এই জন্য ইন্সপিরেশনের সময় বিপি কিছুটা কমাটাই স্বাভাবিক। ঠিক আছে? তাহলে আপ টু 10 মিলিমিটার মার্কের আমরা বলতে পারি এটা স্বাভাবিক। তাহলে ইন্সপিরেশনের সময় বিপি বাড়ে না কমে? এটা একটা চার্ট, কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট একটা চার্ট। এটা আমরা কমে। কমে। হ্যাঁ, তাহলে ইন্সপিরেশনের সময় বিপি যেহেতু কমে, কার্ডিয়াক আউটপুট যেহেতু কমে, তাহলে হার্ট রেট বাড়া উচিত না কমানো উচিত? বিপি বাড়ানোর জন্য। কমে। বিপি বাড়ানোর ও, জন্য, বিপি কমে গেছে, বাড়ানোর বডি কি জন্য। চেষ্টা করবে এটাকে কি করার জন্য? বাড়ানোর বাড়ানোর জন্য। চেষ্টা করুন। তাহলে ট্যাকিকার্ডিয়া হবে না? হার্ট রেট বাড়বে না হ্যাঁ, কমবে? বাড়বে। বাড়বে, ভেরি গুড। তাহলে ইন্সপিরেশনের সময় আমাদের কার্ডিয়াক আউটপুট কমে, বিপি কমে, কিন্তু হার্ট রেট বাড়ে। বাড়ে। ঠিক আছে? তাহলে এই যে ডিউরিং ইন্সপিরেশন এরকম আসতেছে, লাংসে জমা হচ্ছে, বিপি কমতেছে, তারপরে সিস্টোলিক বিপিটা কমে যাচ্ছে, তাহলে কত বেশি কমলে এটা সিগনিফিকেন্ট? 10 মিলিলিটার মার্কারি পর্যন্ত কমাটা স্বাভাবিক, কিন্তু এর বেশি কমলে এটা সিগনিফিকেন্ট। এটাকে আমরা বলতেছি এটাকে আমরা বলতেছি পালসাস প্যারাডক্সাস। তাহলে খেয়াল করেন এখানে প্যারাডক্স কোন জায়গায়। এটা কি পালসের বিষয় নাকি ব্লাড প্রেশারের বিষয় ভাই? আমরা কোনটা দিয়ে এক্সপ্লেন করলাম? কোন জিনিসটা বেশি ব্লাড কমে যাওয়া বললাম? ব্লাড সিস্টোলিক বিপি। প্রেশার। সিস্টোলিক ব্লাড বিপি প্রেশার। বেশি কমে যাওয়া, তাহলে এটা এটা অ্যাকচুয়ালি পালসের কাজ না, তাই না? এটা কার কাজ? প্রেশারের। প্রেশারের। তার নামটা একটু মিসনোমার বলা হয় এই কারণেই। তাহলে এটা পালসাস। আর এটা কি প্যারাডক্স নাকি নর্মালটার এক্সাজারেটেড? নর্মালি তো 10 পর্যন্ত কমে, এখানে অতিরিক্ত কমতেছে, 10-এর বেশি কমতেছে সিস্টোলিক বিপি। তাহলে এটাকে কি আমরা প্যারাডক্স বলবো নাকি এক্সাজারেটেড ফেনোমেনন বলবো? নর্মালটারই এক্সাজারেট। এক্সাজারেটেড ফেনোমেনন, ভেরি গুড। তাহলে জিনিসটা বুঝতে হবে, পালসাস প্যারাডক্সাস মানে এটা পালস দিয়ে হিসাব হয় না, এটা সিস্টোলিক বিপি দিয়ে হিসাব হয়। এক। 2 নম্বর কি বললাম? এটা প্যারাডক্সাস না অ্যাকচুয়ালি, এটা হলো এক্সাজারেটেড ফেনোমেনন। ঠিক আছে? আচ্ছা, এখন আসুন পালসাস প্যারাডক্সাস এই জিনিসটাই, যে ইনস্পিরেশনের সময় বেশি ব্লাড প্রেশার কমে যাওয়াটা আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে। তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দুইটা কজ আছে। এটা যদি মেডিসিনের প্রশ্ন, এটা হলো কার্ডিয়াক টেম্পোনেট আর এটা হলো টেনশন নিউমোথোরাক্স। কেন? এই যে কার্ডিয়াক টেম্পোনেট, এখানে যেটা হয়, এই যে হার্টের চারপাশে যে পেরিকার্ডিয়াল স্যাক আছে, এই পেরিকার্ডিয়াল স্যাকে মেসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন হয়, এখানে ফ্লুইড জমা হয়। তাহলে এখানে বেশি বেশি ফ্লুইড জমা হলে আমাকে বলেন তো ভেনাস রিটার্ন বেশি হবে নাকি কম হবে? সব ব্লাড কি আসতে পারবে? কম হবে। ভেনাস রিটার্ন যখন আসবে তখন আরবি কে ধারণ করার জন্য আরবি বাইরের দিকে প্রসারিত হতে হবে না, এক্সপান্ড করতে হবে না? পেরিকার্ডিয়াল ফ্লুইডের জন্য কি হার্ট এক্সপান্ড করতে পারবে এই ব্লাডটুকুকে না। ধারণ করার জন্য? না। তাহলে ভেনাস রিটার্ন কমে যাওয়া মানে কি কার্ডিয়াক আউটপুট আরো কমে যাবে না? জি। তাহলে এই জন্য এক্সাজারেটেড ফল হবে। তাহলে এটা একটা কার্ডিয়াক টেম্পোনেটে কেন হয়? কারণ এখানে ভেনাস রিটার্ন আরো ফল করে, হার্ট ব্লাড ধারণ করতে পারে না, যেহেতু চারপাশ থেকে পানি দিয়ে এটা কম্প্রেস প্রেশার হয়ে দিচ্ছে। থাকে। হ্যাঁ, কম্প্রেসড হয়ে থাকে, এই জন্য স্ট্রোক ভলিউম আরো কমে যায়, সিস্টোলিক বিপি আরো কমে যায়। এটা একটা কারণ কার্ডিয়াক টেম্পোনেট। এখন আসেন টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে কি হয়? ইন্ট্রাথোরাসিক প্রেশার বাড়ে নাকি কমে? বাইরে দুই পাশে লাংসে এখানে টেনশন নিউমোথোরাক্স হলো, তাহলে এই টেনশন নিউমোথোরাক্সের কারণে সে হার্টের উপর প্রেশার তৈরি করে না? হার্টকে জি। কম্প্রেস করে থাকে না? তাহলে হার্টকে কম্প্রেস করে থাকলে এলবি ফিলিং বাড়বে না কমবে ইন্সপিরেশনের সময়? ধারণ ক্ষমতা বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে আবার ওই জিনিসটা কার্ডিয়াক আউটপুট কমে যাবে আরো বেশি, টেনশন নিয়মিত রাখছে, এটা পাওয়া যাবে। আর এই তিনটাতে পাওয়ার সম্ভাবনা নাই, এগুলোর সাথে রিলেশনই নাই। এখানে ব্যানাস রিটার্ন হ্যাম্পার হচ্ছে না। তাহলে এখানে সঠিক আনসার কোন দুইটা? কার্ডিয়াক টেম্পোনেট এন্ড টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিয়মিত রাখছে। এরপর আসি, এটা অনেকটা মেডিসিন টাইপের প্রশ্ন, একদম অ্যাকচুয়াল ফিজিওলজি বলা মুশকিল। অ্যান্টি প্রোবিএনপি রিলেটেড, এমনি একটু ধারণা করেন অ্যান্টি প্রোবিএনপি কোন পেশেন্টে দিতে দেখছেন মেইনলি, বলেন দেখি। জীবনে তো দেখছি আমরা অনেকবার, দেখছি নিজেরাও দিছি হয়তো বা। কোন পেশেন্টে দিয়ে থাকি? বানায় বানায় বলেন। হার্ট ফেলিওর পেশেন্টে দিই না ভাই? হ্যাঁ। এটা জি অনেক ভাই। সময় দেখা যায় আমরা অনেক কারণে ব্যবহার করি, যেমন হার্ট ফেলিওর পেশেন্টের ইনিশিয়াল অ্যান্টিপ্রোবিএনপি কেমন আছে, আমি ট্রিটমেন্ট দিচ্ছি, ট্রিটমেন্ট দেওয়ার পরে কমতেছে কিনা, এটা থেকে আমরা প্রগনোসিস দেখতে পাই, রেসপন্স দেখতে পাই। আর একটা হলো অনেক সময় দেখবেন পেশেন্ট শ্বাসকষ্ট বলতেছে, এলডারলি পেশেন্ট, আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না এটা কি লাং কজ নাকি কার্ডিয়াক কজ, তখনও কিন্তু আমরা অ্যান্টিপ্রোবিএনপি দিয়ে কনফার্ম করার চেষ্টা করি, কারণ কার্ডিয়াক কজ হলে অ্যান্টিপ্রোবিএনপি অনেক বাড়বে। এখন আসেন অ্যান্টিপ্রোবিএনপি আসলে জিনিসটা কি।
তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে কার্ডিয়াক মায়োসাইট যে আছে, আমার হার্টের যে মায়োসাইট আছে, ওইখান থেকে 108টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা প্রো হরমোন লেফট ভেন্ট্রিকল থেকে সিক্রেশন হয়। তাহলে ইনিশিয়ালি কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 108টা অ্যামাইনো অ্যাসিড। এরপর সেটা বিভক্ত হয়ে একটা হলো 76 অ্যামাইনো অ্যাসিড আর একটা হলো 32 অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট দুইটা কম্পোনেন্টে বিভক্ত হয়। একটাকে আমরা বলি ব্রেইন নেট্রিউরেটিক পেপটাইড, আর একটাকে বলি এনটি প্রো বিএনপি। ঠিক আছে? তাহলে কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? প্রো লেখা আছে কিন্তু, তাহলে বলেন কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। এনটি প্রোবিএনপিটা ইনঅ্যাক্টিভ। এনটি প্রো বিএনপিটা ইনঅ্যাক্টিভ, যেহেতু প্রো লেখা আছে, আর বিএনপি হলো অ্যাক্টিভ। কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে দেখা গেছে এনটি প্রো বিএনপির হাফ লাইফ কিছুটা বেশি, 1 থেকে 2 ঘন্টা, আর এটার হাফ লাইফ হলো মাত্র 30 মিনিটের মতো, শর্টার হাফ লাইফ। তো যেহেতু এটা একটু স্টেবল, এটা মাপতেও সুবিধা, এই জন্য আমরা মাপি হলো এনটি প্রো বিএনপি, কিন্তু আমরা বিএনপি মাপি না। তাহলে আবার বলতেছি, এখন একটা আমি সিনারিও দিই আপনাদেরকে। মনে করেন একজন পেশেন্টের ভলিউম ওভারলোড আছে, হার্ট ফেলিওর বা ভলিউম ওভারলোড, সারা শরীরে পানি দেখতেছেন। তাহলে তার আমাদের যে ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকলের ওয়ালগুলো স্ট্রেসড হবে কিনা? ভলিউম ওভারলোডের পেশেন্টের এখানে এট্রিয়াম, ভেন্ট্রিকল, এদের মধ্যেও ভলিউম ওভারলোড হবে কিনা? হবে। জি। তাহলে ভলিউম ওভারলোড হলে ওখানে স্ট্রেস হবে। তাহলে স্ট্রেস হলে এখান থেকে রিলিজ হবে, এট্রিয়াম থেকে রিলিজ হয় যে সাবস্টেন্স, সেটার নাম কি? হ্যাঁ, টেল নাইট্রিনাইট্রিনাল নেট্রিটিক পেপটাইড। পেপটাইড। ভেন্ট্রিকল থেকে যে সাবস্টেন্স রিলিজ হয় সেটার নাম কি? ব্রেইন প্রোবিএন নেট্রিটিক ও পেপটাইড। ঠিক আছে? নাইট্রিটিক। এখন আসেন, এই নামের মধ্যে কিন্তু কাম, যেহেতু ভলিউম ওভারলোড, তাহলে আমার ফিজিওলজিক্যালি এনপি বিএনপি কিন্তু আমাকে সাহায্য করবে এই ভলিউম ওভারলোড কমানোর ক্ষেত্রে। সেটা কিভাবে? এট্রিয়াম থেকে যে নেট্রিটিক পেপটাইড বের হচ্ছে, তাহলে প্রথম কথা হলো এটা কি কোন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স? পেপটাইড, কার্বোহাইড্রেট না লিপিড? কোন ধরনের সাবস্টেন্স এটা? অ্যামাইনো অ্যাসিড ভেরি মানে গুড, তাহলে প্রোটিন। পেপটাইড। পেপটাইড লিখাই আছে, পেপটাইড, এটিল নেট্রিটিক পেপটাইড, তাই তো? আচ্ছা, তাহলে এটার ফাংশন কি? নেট্রিউরিসিস করবে। নেট্রিউরিসিস মানে কি? সোডিয়াম এবং নেট্রি ইউরেসিস, নেট্রি মানে সোডিয়াম, নেট্রিয়াম সোডিয়াম। তাহলে নেট্রিউরেসিস মানে কি? সোডিয়াম এবং ওয়াটার সে বের করে দিবে। তাহলে সোডিয়াম ওয়াটার বের করা মানে কি? এটা ডায়ুরেটিক্স এর মতো কাজ করতেছে না? লেসিস দিলে যেরকম হয়, ফ্রুসেমাইড দিলে যেরকম হয়। তাহলে এটা ভালো না খারাপ ভলিউম ওভারলোড পেশেন্টের ক্ষেত্রে? বলেন তো দেখি, এটা ভালো নাকি খারাপ রিলিজ হওয়া ভলিউম ওভারলোডেড পেশেন্টের ক্ষেত্রে? অ্যান্টি প্রোবিএনপি রিলিজ হওয়া মানে এটা ইন্ডিকেট করে আমার হার্ট স্ট্রেসড অবস্থায় আছে, এবং এটা আমাকে সাহায্য করতেছে যেন এই জিনিসটা বের হয়ে যাওয়ার মাধ্যমে নর্মাল অবস্থায় ফেরত আসে। তাহলে এটা ভালো, কিন্তু এনপি বিএনপি লেভেলটা, এনপি বিএনপি বের হওয়াটা ভালো, এটা আমার ভালোর জন্য বের হয়। তাহলে আবার বলতেছি, দুইটার মধ্যে কোনটা ইনএক্টিভ? অ্যান্টি প্রোবিএনপি। কিন্তু অ্যান্টি জি। প্রোবিএনপি ইনএক্টিভ হলো, এটার হাফ লাইফ হলো 1 থেকে 2 ঘন্টা, এবং এটা স্টেবল থাকে, বায়োকেমিক্যালি স্টেবল থাকার কারণে এটা মেজারমেন্টের ক্ষেত্রে এটাকে আমরা বেশি পছন্দ করি। আর যেটা বিএনপি, এটা অ্যাক্টিভ সাবস্টেন্স কিন্তু শর্টার হাফ লাইফ, এজন্য এটা মেজার করা হয় না। তাহলে দুইটাই মূলত এলভি সিস্টোলি ফাংশন আমরা করি। আর যেহেতু এটা রেনাল রুট দিয়ে এক্সক্রিশন হয়, তাহলে কারো যদি সিকেডি থাকে তার অ্যান্টি প্রোবিএনপি বাড়বে কিনা? কিডনিতে সমস্যা আছে, আমরা বললাম ক্লিয়ারেন্স হয় রেনাল রুট দিয়ে, তাহলে যে কারো যদি কিডনিতে সমস্যা থাকে তার অ্যান্টি প্রোবিএনপি বাড়বে, তাহলে ফলসলি জি। এলিভেটেড থাকতে পারে সিকেডি পেশেন্টের, ফেলোর না থাকা সত্ত্বেও। তাহলে হাফ লাইফ হলো 1 থেকে 2 ঘন্টা। আর যেসব পেশেন্টের ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এডিফিউজ টিস্যু বের হয়, এডিফিউজ টিস্যু দেখা যায় এন্টি প্রোবিএনপি কে ব্রেকডাউন করে ফেলে, তাহলে তাদের ক্ষেত্রে ফলসলি লো থাকতে পারে হার্ট ফেলে থাকা সত্ত্বেও। তাহলে এখন আসেন, অ্যান্টি প্রোবিএনপি ইজ ইনঅ্যাক্টিভ ফ্র্যাগমেন্ট নাকি অ্যাক্টিভ ফ্র্যাগমেন্ট? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। হাফ লাইফ অফ 3 to 4 hours না 1 to 2 hours? 3 to 4 hours, ট্রু। 1 to 2 hours, 1 to 2 hours, ও 1 থেকে 2 সরি। ঘন্টা। হুম। ও ইনক্রিজেস উইথ এজ, বয়স বাড়ার সাথে সাথে অ্যান্টি প্রোবিএনপি বাড়ে, এটা ট্রু, এজ ইন পেশেন্টেরও পাওয়া যায়। ইজ ইন্ডিপেন্ডেন্টলি ইনক্রিজ ইন রেনাল ফেলোর, ট্রু না ট্রু। ফলস? ইয়েস। ট্রু। ওই যে বললাম রেনাল ফেলোরও বাড়ে, নিজে নিজে বাড়ে, এমনি বাড়ে, হার্ট ফেলোর থাকা লাগে না। ইজ ফলসলি এলিভেটেড ইন ওবেসিটি নাকি লো হবে ওবেসিটিতে? আমরা বললাম ফলস। এডিকুয়েট টিস্যু, ভেরি গুড। তাহলে এটা হলো বরঞ্চ এখানে লোয়ার থাকে, কম থাকে ওবেস পেশেন্টের ক্ষেত্রে। এই যে ওবেসিটি অ্যাকচুয়ালি লোয়ার্স দ্য অ্যান্টিপ্রোবিএনপি লেভেল। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে বোম্বে ব্লাড গ্রুপ। বোম্বে ব্লাড গ্রুপ নিয়ে কি আমরা কিছু জানি?
তাহলে বোম্বে আমাদের অনেকগুলি ব্লাড গ্রুপ আছে, যেমন এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেম আছে, আর একটা হলো বোম্বে ব্লাড গ্রুপ। এটা খুবই রেয়ার ভ্যারাইটি, খুব একটা পাওয়া যায় না, খুবই এটিপিক্যাল। তো নর্মালি দেখবেন আমাদের একদম যে এ এ ব্লাড গ্রুপ মানে কি, এটার লোহিত আরবিসির সারফেসে কোন অ্যান্টিজেন আছে? এ ব্লাড গ্রুপ মানে কি, এটার আরবিসির সারফেসে কোন অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন। বি ব্লাড গ্রুপ মানে কি, এটার আরবিসির সারফেসে কোন অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন। যে ব্লাড গ্রুপ ওই অ্যান্টিজেন, সহজ কথা। তাহলে এখানে ছিল এ অ্যান্টিজেন, এখানে আছে বি অ্যান্টিজেন, আর যেটা ও ব্লাড গ্রুপ তার মানে কিছুই নেই। তাহলে এখানে সারফেসে কি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কোনোটা আছে ও ব্লাড গ্রুপে? জিরো তো, আছে না না নাই? নাই। তাহলে আবার না বলতেছি, এ ব্লাড গ্রুপ মানে কি, এটা সারফেসে কি আছে? এ অ্যান্টিজেন। এ অ্যান্টিজেন বি ব্লাড গ্রুপ মানে এটা সারফেসে কি আছে? বি অ্যান্টিজেন। ও ব্লাড গ্রুপ মানে কি, এটা সারফেসে কি আছে? কোনোটাই নেই, এ এবং বি কোনোটাই নেই। তাহলে এখন আসেন, একটা জিনিস মনে রাখবেন, এই যে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন, এটা কিন্তু একটা প্রিকারসর অ্যান্টিজেন থাকে এদের, এটা হলো এইচ অ্যান্টিজেন। তাহলে ইনিশিয়ালি এইচ অ্যান্টিজেন থেকে বিভক্ত হয়ে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। ঠিক আছে? তাহলে এইচ অ্যান্টিজেন থেকেই মূলত এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। তবে সবার ক্ষেত্রে একদম পুরোপুরি হয় না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় এইচ অ্যান্টিজেন পুরোটাই কোনো একটা ব্লাড গ্রুপে কনভার্ট হয়, মনে করুন বি ব্লাড গ্রুপে কিছুটা এইচ অ্যান্টিজেন থেকে যায়। কারো ক্ষেত্রে ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে ক্ষেত্রে বেশি, কিন্তু এইচ অ্যান্টিজেন থেকে এ এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। তাহলে এটা আমরা আরেকটু দেখি। তাহলে বোম্বে ব্লাড গ্রুপ হলো একটা রেয়ার ব্লাড গ্রুপ, যেখানে পরে আসছে সেটা। তাহলে এখানে দেখেন, নর্মালি এইচ অ্যান্টিজেন ইজ দ্য প্রিকারসর অন হুইচ এ অ্যান্টিজেন অ্যান্ড বি অ্যান্টিজেন আর ফর্মড। তাহলে এই এনজাইম এইচ অ্যান্টিজেনকে এ অ্যান্টিজেনে কনভার্ট করে, বি এনজাইম এইচ অ্যান্টিজেনকে বি অ্যান্টিজেনে কনভার্ট করে। সহজ বাংলায় বললে এইচ অ্যান্টিজেন থেকে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। ঠিক আছে? তাহলে সবারই এই যে আমরা যদি এ ব্লাড গ্রুপ বলি, তাহলে এটার সারফেসে এ অ্যান্টিজেন আছে এবং কিছু পরিমাণে এইচ অ্যান্টিজেন থাকে। যার বি ব্লাড গ্রুপ আছে, তার সারফেসে বি অ্যান্টিজেন আছে, কিছু পরিমাণে এইচ অ্যান্টিজেন থাকতে পারে, কারণ সব এইচ অ্যান্টিজেন থেকে বি তৈরি হয় না, কিছুটা এইচ থেকে যায়। আর যার ও ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে কি থাকবে? কোনোটাই হ্যাঁ, থাকবে মানে না এও থাকবে না, বিও থাকবে না, তার মানে বেশিরভাগ কি থাকবে? কোনটা এইচ থেকে গেছে? থাকবে কোনটা কনভার্ট হয় নাই তাহলে? এইচ অ্যান্টিজেন ভেরি গুড। তাহলে এইচ থেকে গেছে বেশি, এইচ বেশি থেকে গেছে, অথচ এইচ কনভার্ট হয়ে এ এবং বি তে কনভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এইচ যেহেতু থেকে গেছে, এই জন্য এ এবং বি এর পরিমাণটা কমে গেছে। ঠিক আছে? তাহলে এখন আসি আমরা ও ব্লাড গ্রুপে, আবার বলতেছি, ও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে? এইচ অ্যান্টিজেন তাহলে এও থাকে না, বিও থাকে না, থাকে হলো এইচ অ্যান্টিজেন। এখন আসুন বোম্বে ব্লাড গ্রুপ। তো যেটা বোম্বে ব্লাড গ্রুপ আমরা একটু আগে বললাম, এটা খুবই রেয়ার ভ্যারাইটি, এবং এই ক্ষেত্রে যেটা হয় বোম্বে ব্লাড গ্রুপে, শোনা যাচ্ছে? জি ভাইয়া হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা বললাম কি, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুইটা এইচ অ্যান্টিজেন থেকে তৈরি হয়। তো যেটা বোম্বে ব্লাড গ্রুপ, এখানে একটা মিউটেশন হয়, এইচ জিনে মিউটেশন হয়। তাহলে এইচ জিনে মিউটেশন হওয়ার কারণে কোনো এইচ অ্যান্টিজেন তৈরি হয় না। তাহলে যেহেতু এইচ অ্যান্টিজেন তৈরি হয় না, তাহলে এ এবং বি অ্যান্টিজেন কি থাকবে? না ভেরি গুড। তাহলে এখন পার্থক্য কি দেখেন, আপনাদের কনফিউশন কোন জায়গায় হবে? ও ব্লাড গ্রুপ ভার্সাস বোম্বে ব্লাড গ্রুপ। তাহলে ও তো আমরা বলছিলাম কি, এ এবং বি অ্যান্টিজেন কি আছে না নাই? নেই নেই। এখানেও বলতেছি এও নেই বিও নেই অ্যান্টিজেন। এবার আসে ও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেনটা আছে? এইচ অ্যান্টিজেন আছে আর বোম্বেতে নেই এইচ অ্যান্টিজেন নেই নো এইচ অ্যান্টিজেন। ভেরি গুড, এটা হলো গ্রস পার্থক্য। তাহলে ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকে, বোম্বে ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনই নেই। তাহলে কোন অ্যান্টিজেন নাই মানে কি, তার অপোজিট অ্যান্টিবডি থাকবে। তাহলে কোন অ্যান্টিবডিটা থাকে? এনটি এ, এনটি বি, এনটি এইচ, এগুলো থাকতে পারে। যেমন আমরা যদি বলি এ অ্যান্টিজেন বা এ ব্লাড গ্রুপ, তাহলে এ ব্লাড গ্রুপ মানে কি, ওটা সারফেসে কি আছে, কোন অ্যান্টিজেনটা আছে? এ অ্যান্টিজেন। তাহলে তার ব্লাডে কি এনটি এ থাকবে নাকি এনটি বি থাকবে?
এই anti-B পেশেন্টের factor. ভেরি গুড। অ্যান্টি-বি। যদি এনটিএ থাকতো এটা এরা রিয়াকশন করতো না, জি ভাইয়া। তাহলে এটা সম্ভব হতো না, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হতো। এই জন্য সবসময় মনে রাখবেন যেটা বি অ্যান্টিজেন, তার মানে তার সারফেসে আছে বি অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপ, কিন্তু তার ব্লাডে কোনটা আছে, অ্যান্টি এ। আবার যেটা ও ব্লাড গ্রুপ, তার এখানে কোনোটাই নেই, এও নাই বিও নাই, কিন্তু ব্লাডে কি থাকবে, সবগুলো অ্যান্টিবডি থাকবে। অ্যান্টি এ, অ্যান্টি অ্যান্টি-বি। বি। কিন্তু এস অ্যান্টিজেন যেহেতু আছে, এখানে কি অ্যান্টি এইচ থাকবে, না। না। তাহলে এখন বোম্বের ক্ষেত্রে আমরা বললাম কি এইচ অ্যান্টিজেন তৈরি হচ্ছে না, তাহলে আমাদের বোম্বে ব্লাড গ্রুপে এও নেই, বিও নেই, এইচও নেই, কিন্তু তাদের সবগুলো কি থাকবে, অ্যান্টিবডি থাকবে। ভেরি গুড, এনটি এ, এনটি বি, এনটি এইচ থাকবে। এখন আসেন আসেন আমরা প্রশ্ন চলে আসি। তাহলে ইট ল্যাক্স, বোম্বে ব্লাড গ্রুপ ল্যাক্স এইচ অ্যান্টিজেন, ট্রু না ফলস? ট্রু। তাহলে ল্যাক্স এইচ অ্যান্টিজেন, ট্রু। এরপরে স্টেম কি, ক্যান ডোনেট টু এনি ও ব্লাড গ্রুপ, ট্রু না ফলস? আমরা ডোনার এবং রিসিপিয়েন্ট দুইটার ক্ষেত্রে কি কি জিনিস দেখি, রিসিপিয়েন্টের ক্ষেত্রে কি দেখি, কোন অ্যান্টিবডি আছে, তাই না? আর ডোনারের ক্ষেত্রে কোন অ্যান্টিজেন যাচ্ছে। তাহলে বোম্বে ব্লাড গ্রুপে কোন কোন অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিজেন নাই। কোনো অ্যান্টিজেন নাই। আর আমার যে ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ এটার কি আছে, কোন অ্যান্টিবডি আছে, যে অ্যান্টি আহ এইচ অ্যান্টিজেন আছে কিনা, এইচ, হ্যাঁ হ্যাঁ, এইচ অ্যান্টিজেন আছে। এইচ সো অ্যান্টিজেন বলেন। অ্যান্টি এ আর অ্যান্টি বি। তাহলে এখানে আমার যেটা ও ব্লাড গ্রুপ তার ক্ষেত্রে আছে হলো এনটি এ, তারপর এনটি বি। বি, ঠিক আছে, এনটি এ, এনটি বি। আর কি আছে, আর কোনোটা আছে? না। আচ্ছা, এইচ কি থাকবে, ও ব্লাড এইচ গ্রুপে অ্যান্টিজেন তো থাকবে, এইচ এইচ অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিবডি থাকবে অ্যান্টিবডি না। না। হ্যাঁ, এখন তাহলে এটা হলো রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট হলো ও ব্লাড গ্রুপ। এখন যে বোম্বে, বোম্বে ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে কি কি অ্যান্টিজেন, কোন অ্যান্টিজেন আছে, না ভাইয়া। নাই, তাহলে কোনো রিয়াকশন হবে, দিতে পারবে কিনা, অ্যান্টিজেন অ্যান্টিবডি পারবে। সম্ভব, পারবে, ভেরি গুড, পারবে। আচ্ছা, এরপর আসি ইউনিভার্স, এটা কি ইউনিভার্সাল ডোনার না, ইউনিভার্সাল ডোনার আমরা কাকে বলি, ফিক্সড কার জন্য, ও ব্লাড গ্রুপ না, ও সার্বজনীন ও দাতা, সার্বজনীন জি। দাতা ও ব্লাড গ্রুপ। আচ্ছা, এরপর বলছে ক্যান নট রিসিভ ব্লাড ফ্রম ও ব্লাড গ্রুপ। ফলস। তাহলে এটা সলভ করতে হলে আমাদের কিভাবে সলভ করব আমরা, আবার দেখবো এখানে ডোনারকে রিসিপিয়েন্টকে। তাহলে ডোনার হলো ও ব্লাড গ্রুপ, তাহলে ও ব্লাড গ্রুপে কি আছে, ও ব্লাড গ্রুপ হলো ডোনার, কি অ্যান্টিজেন আছে, কোন অ্যান্টিজেন কি আছে, আছে ভাইয়া, এইচ অ্যান্টিজেন আছে। হ্যাঁ ভেরি গুড, এইচ অ্যান্টিজেন আছে। আর আমার রিসিপিয়েন্ট যে, তার ব্লাডে কি আছে, অ্যান্টি বডিগুলো দেখতে হবে কি কি আছে, বডি অ্যান্টি আছে। এ, অ্যান্টি বি, অ্যান্টি এইচ। H। তাহলে এখন অ্যান্টি এইচ আছে আমার, আবার ও ব্লাড গ্রুপের গায়েও কিন্তু এইচ অ্যান্টিজেন আছে, তাহলে কি দিতে পারবে, রিয়েকশন হবে না, বুঝছেন কিনা, আবার বুঝেন। জি 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 জি, বুঝছি ডোনার ভাইয়া। এবং রিসিপিয়েন্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে সবসময়। ডোনারের ক্ষেত্রে আমরা কি দেখি, দাতার ক্ষেত্রে দেখবো হলো অ্যান্টিজেন, আর গ্রহীতার ক্ষেত্রে কি দেখবো, তার ব্লাডে কি আছে, অ্যান্টিবডি। কোন অ্যান্টিবডিটা আছে। তাহলে এখানে ডোনার হলো কে, ও ব্লাড গ্রুপ, তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেন আছে, তাই না? জি। আর ডোনারের রিসিপিয়েন্টের ব্লাডে এনটি এ, বি এবং এইচ, এনটি এইচ আছে না, জি ভাইয়া। তাহলে রিয়াকশন হবে না, হবে। হবে। তাহলে এটা দেওয়া যাবে না, পারবো না, না, দেয়া যাবে না। দেওয়া যাবে না, দিলে হিমোলাইসিস হয়ে যাবে। ইট ইজ এ রেয়ার ভ্যারাইটি, ট্রু না ফলস? ট্রু। ট্রু, ভেরি গুড। একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, তাহলে এটা মনে রাখার ওয়ে হলো, কোন স্টেমটা বুঝেন নাই বলেন আপু, এটা ডোনার এবং রিসিপিয়েন্টটা,
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এই উদাহরণটা দিই। তাহলে সবার আগে মনে রাখবে, এটা মুখস্থ থাকবে এই লাইনটা, যে ডোনারের ক্ষেত্রে আমরা দেখব, দাতার ক্ষেত্রে যে দিচ্ছে তার ক্ষেত্রে তার যে ব্লাডটা, যেমন এই ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ, তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখতে হবে তার কোন কোন অ্যান্টিজেন আছে ও ব্লাড গ্রুপের, বা আরবিসি সারফেসে কোন কোন অ্যান্টিজেন আছে। তাহলে এটার কি কি অ্যান্টিজেন আছে ও ব্লাড গ্রুপের? এ আছে, শুধু ও এইচ অ্যান্টিজেন অ্যান্টিজেন। বি আছে, নাই, না এইচ আছে, আছে জি ভাইয়া এইচ আছে। অ্যান্টিজেন আছে। ভেরি গুড, তাহলে এই পর্যন্ত আমরা জানলাম ও ব্লাড গ্রুপে এ এ অ্যান্টিজেন নাই, বি অ্যান্টিজেন নাই, রয়ে গেছে কোনটা? এইচ অ্যান্টিজেন। তাহলে হাইস্ট এইচ অ্যান্টিজেন কার বেশি? যেটা কনভার্ট হয় না, আমরা আবার আগে বলছি এইচ অ্যান্টিজেন থেকে কি তৈরি হয়? এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। তাহলে ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন কনভার্ট হয়ে এ এবং বি কি তৈরি করছে নাকি করে না বললেই চলে? করে না বললেই চলে। তাহলে এই জন্য পরীক্ষা যদি একটা প্রশ্ন আসে এ, বি, ও, এদের মধ্যে কার এইচ অ্যান্টিজেনের পরিমাণ বেশি, হাইস্ট কোনটাতে? ও ভেরি গুড। কেন? কারণ এইচ অ্যান্টিজেন থেকে এ, বি এবং এ বি তৈরি হয়। তাহলে এখানে এ তে কনভার্ট হয়ে গেল, এখানে বি তে কনভার্ট হলো, কিন্তু ও তে কোনো কিছুতে কনভার্ট হয় না, তার মানে সে কি হিসেবে থেকে গেছে? এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন হিসেবে থেকে গেছে। তাহলে আমরা এতটুকুতে জানলাম যে ডোনার ও ব্লাড গ্রুপে, যেটা ডোনার তার ক্ষেত্রে আমরা দেখবো কি অ্যান্টিজেন, তার লোহিত রক্তকণিকার গায়ে কোন অ্যান্টিজেন আছে। তাহলে এক্ষেত্রে কোন অ্যান্টিজেনটা আছে? ও এ ব্লাড অ্যান্টিজেন। গ্রুপের গায়ে এইচ এইচ অ্যান্টিজেনটা অ্যান্টিজেন। আছে। ঠিক আছে, এখন রিসিপিয়েন্ট, যে রিসিপিয়েন্টকে বোম্বে ব্লাড গ্রুপ, তাহলে বোম্বে ব্লাড গ্রুপের আমরা বলছিলাম কোনো অ্যান্টিজেনই নেই। তাহলে তার বিপরীতে সব রিসিপিয়েন্টের ক্ষেত্রে, যে নিচ্ছে তার ক্ষেত্রে দেখতে হবে তার ব্লাডে কোন অ্যান্টিবডি আছে। তাহলে আবার বলতেছি, যে ডোনার তার ক্ষেত্রে দেখতে হবে যে ব্লাডটা যাচ্ছে ওটার অ্যান্টিজেনটা কি, তার মানে ব্লাড গ্রুপটা কি। আর যে রিসিপিয়েন্ট তার ক্ষেত্রে অ্যান্টিজেন দেখবো নাকি অ্যান্টিবডি দেখবো? রিসিপিয়েন্টের ক্ষেত্রে অ্যান্টিবডি। অ্যান্টিবডি। তাহলে আমার এখানে রিসিপিয়েন্ট হলো বোম্বে ব্লাড গ্রুপ, তাহলে তার ব্লাডে কি 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 অ্যান্টিবডি আছে? অ্যান্টি এ, অ্যান্টি অ্যান্টি বি, অ্যান্টি বি, এইচ। অ্যান্টি এইচ। তাহলে এইচ, যে ডোনার তার ক্ষেত্রে অ্যান্টিজেনটার নাম কি? ও অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন। আর যে রিসিপিয়েন্ট তার ক্ষেত্রে কি কি আছে? অ্যান্টি এ আছে, অ্যান্টি বি আছে, অ্যান্টি এইচ আছে। এখন অ্যান্টি এইচ এবং এইচ এরা রিয়াকশন করবে না? হ্যাঁ। জি। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে না? তাহলে হিমোলাইসিস হয়ে যেতে পারে। তাহলে আবার বলতেছি, কমন থিম হলো, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দাতার ক্ষেত্রে আমরা দেখব কোন অ্যান্টিজেনটা দিচ্ছে বা কোন ব্লাড গ্রুপ যাচ্ছে, আর যে নিচ্ছে তার ক্ষেত্রে দেখবো তার রক্তে কোন অ্যান্টিবডিটা আছে। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আসি আমরা জি। জি, ডোনারের ক্ষেত্রে অ্যান্টিজেনটা দেখবো আর রেসিপিয়েন্টের ক্ষেত্রে অ্যান্টিবডিটা দেখবো। ইয়েস, রেসিপিয়েন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টিবডিটা দেখবো, কোন অ্যান্টিবডি আছে তার ব্লাডে। এখন আসি ডোনারের। আমরা, হ্যাঁ, এখন আসি আমরা, স্টোমাক ইজ প্রোটেক্টেড ফ্রম অটো ডাইজেশন ভাই। কিভাবে স্টোমাক নিজের যে অটো ডাইজেশন এটাকে প্রিভেন্ট করে? তাহলে আমরা জানি স্টোমাকে আমাদের অনেকগুলি সেল থাকে। হ্যাঁ, তো এই সেলগুলা, এই যে এপিথেলিয়াল সেল যে সেলগুলি আছে এখানে, এদের মধ্যে এপিক্যাল রিজনে কতগুলি টাইট জাংশন থাকে। এই টাইট জাংশন থাকার কারণে এখানে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় এটা ভিতরে ঢুকতে পারে না, এটা একটা বিষয়। আর একটা হলো, এখানে সেল থেকে বাইকার্বন সিক্রেশন হয়, ঠিক মিউকাস লেয়ার তৈরি হয় এখানে একটা বড় একটা মিউকাস লেয়ার তৈরি হয় বাইকার্বনের সমৃদ্ধ, এটা নিউট্রালাইজ করে ফেলে। তাহলে একটা হলো এখানে এপিক্যাল রিজনে, নট বেজাল রিজন, বেজাল রিজনে না কিন্তু এপিক্যাল রিজনে, এই যে এটাকে বলে এপিক্যাল রিজন, একটা সেলের এই অংশটা হলো এপিক্যাল রিজন, এটা হলো বেজাল রিজন। তাহলে টাইট জাংশনটা কোথায় থাকতেছে, এপিক্যাল না বেজাল? টিপিক্যাল। কোথায় বললাম? এপিক্যাল রিজনে। তাহলে এপিক্যাল রিজনে একটা এপিথেলিয়াল টাইট জাংশন থাকে, বেজাল রিজনে না। আর আরেকটা হলো এখানে একটা থিক মিউকাস লেয়ার তৈরি হয়, এবং অনেক সময় দেখা যায় এই মিউকাস লেয়ার এটাকে, এই মিউকাস লেয়ারটাকে স্টেবল রাখার জন্য কিছু প্রোটিন জাতীয় সাবস্টেন্স রিলিজ হয়, যেমন একটা হলো ট্রিফয়েল পেপটাইড। ট্রিফয়েল পেপটাইড হলো একটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স, যেটা পেপটাইড ইন নেচার, এটা তৈরি হয় গ্যাস্ট্রিক মিউকোসাল সেল তৈরি করে এই মিউকাস লেয়ারটাকে স্টেবল রাখার জন্য। তাহলে এদের কাজ হলো এই মিউকাস লেয়ারটাকে স্টেবল রাখা। এর বাইরে আরো কোন কোন ফ্যাক্টর আছে যেটা অটো ডাইজেশন থেকে হেল্প করে? একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিনে হেল্প করে, ওই যে সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন বলি আমরা। তাহলে আমরা আবার যদি দেখি অটোডাইজেশন কিভাবে প্রিভেন্ট হয়, একটা হলো থিক মিউকাস বাইকার্বনেট ব্যারিয়ার, এপিথেলিয়াল এপিক্যাল টাইট জাংশন, র্যাপিড এপিথেলিয়াল সেল টার্ন ওভার, ট্রিপল পেপটাইড যেটা সিক্রেশন হয় গ্যাস্ট্রিক মিউকোজাল সেল থেকে, যেটা স্টেবিলাইজ করে মিউকাস লেয়ারকে, পর্যাপ্ত পরিমাণ ব্লাডের ফ্লো, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই প্রশ্নটা সলভ করেন। Stomach is protected from auto digestion by
বেজাল টাইট জাংশন না এপিক্যাল টাইট জাংশন? Apical. Apical এপিক্যাল। type. বেজাল হলে ফলস। এন্টেরোপেপটাইডেস এটা ডিউওডেনাম থেকে সিক্রেশন হয় মেইনলি, স্টোমাকে না, কারণ এটা ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে। তাহলে এন্টেরোপেপটাইডেস কি স্টোমাকের হরমোন না ডিউওডেনামের, স্টোমাকের এনজাইম নাকি ডিউওডেনামের এনজাইম? Duodenum. Duodenum. তাহলে enteropeptidase enzyme is located in the brush border of the small intestine, duodenum, not in the stomach. তাহলে এটা এখানে ফলস। এর ফলে এপিথেলিয়াল টাইট জাংশন, ট্রু না ফলস? ওভারঅল টাইট জাংশন বলছে, তাহলে এক্ষেত্রে ট্রু দিব আমরা। এপিথেলিয়াল সেল না, লাইনিং এপিথেলিয়াম তো এপিথেলিয়ামই স্টোমাকের, কলামনার এপিথেলিয়াম। থিক মিউকাস ব্লাঙ্কেট মানে মিউকাস লেয়ার আর কি, থিক মিউকাস লেয়ার। True. হ্যাঁ, ট্রিপল পেপটাইড, True. ট্রু। এই প্রশ্নগুলো কি কিওয়ার্ডে আছে? হ্যাঁ, কিওয়ার্ডে আপনাদের আলাদা করে দেওয়া আছে বা থাকবে নতুন যে কিওয়ার্ড ওটাতে। এরপরে এই প্রশ্নটাতে আছেন ইসিজি চেঞ্জেস ইন হাইপার ক্যালেমিয়া। তাহলে একটা হলো হাইপোক্যালেমিয়া আর একটা হলো হাইপার ক্যালেমিয়া। তাহলে হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম কমে যাওয়া, আর হাইপার ক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে যাওয়া। এখন আমরা যদি একটা অ্যাকশন পোটেনশিয়াল কল্পনা করি, এটা হলো ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশনের জন্য দায়ী হলো সোডিয়াম ইনফ্লাক্স, আর রিপোলারাইজেশনের জন্য দায়ী কোন আয়নটা বের হয়ে যায়? পটাশিয়াম। পটাশিয়াম কি ইফ্লাক্স নাকি ইনফ্লাক্স? Efflux. ভেরি গুড, ইফ্লাক্স, বের হয়ে যাওয়া, পটাশিয়াম বের হয়ে যাওয়া। তাহলে এই যে আমরা যখন ইসিজি দেখি, এই যে পি কিউআরএস টি, এখানে বলেন তো টি ওয়েভটা কি ইন্ডিকেট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন না রিপোলারাইজেশন? Depolarization. রিপোলারাইজেশন। আর কিউআরএস কমপ্লেক্স কি ইন্ডিকেট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে রিপোলারাইজেশন এটার সাথে মূলত পটাশিয়ামের মেইন সম্পর্ক। তাহলে এখন যদি হাইপোক্যালেমিয়া হোক হাইপার ক্যালেমিয়া হোক যেটাই হোক না কেন, প্রথম চেঞ্জটা কোথায় পাবেন, কোন ওয়েবে পাবেন? পি কিউআরএস টি এর মধ্যে কোনটাতে সবার আগে পাবেন? T-wave. ভেরি গুড, টি ওয়েভ। কারণ টি ওয়েভের সাথে আমরা বললাম টি ওয়েভ হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য দায়ী আয়ন কোনটা? পটাশিয়াম। Potassium. পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের সাথে ডিরেক্ট সম্পর্ক হলো টি ওয়েভের। এই জন্য আমরা যে চেঞ্জগুলো হবে এটা আমরা সবার আগে বুঝতে পারবো টি ওয়েভে। এখন আসেন হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া। তাহলে হাইপোতে সবকিছু মনে রাখবেন, সবকিছু কমে যায়। তাহলে টি ওয়েভ যেটা এটার হাইট কমতে থাকবে, ফ্ল্যাট হতে পারে টি ওয়েভ, ইনভার্টেড হতে পারে টি ওয়েভ, আর একটা হলো নতুন করে একটা ওয়েভ আসতে পারে, ওটার নাম কি? ইউ ওয়েভ। তাহলে আবার বলেন, হাইপোক্যালেমিয়াতে হাইপো মানে কমে যাওয়া, তাহলে টি ওয়েভের হাইট বাড়বে না কমবে? কমবে। কমবে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা ইনভার্টেড হতে পারে, নতুন করে ইউ ওয়েভ আসতে পারে, এটা বললাম। এবার আসেন হাইপার ক্যালিমিয়া। তাহলে হাইপার ক্যালিমিয়াতে টি ওয়েভের হাইট বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে হাইপারে টি ওয়েভের হাইট বাড়বে, টল পিক 10 লাখ টি ওয়েভ পাওয়া যাবে। কিউআরএস এর ওয়াইডেনিং হবে, কিউআরএসটা আরো বড় হবে। এবং এই যে এদিকে যেহেতু টান দিচ্ছেন, এদিকে মনে করেন হাত দিয়ে আপনি টান দিচ্ছেন এই টি ওয়েভটাকে, তাহলে টান দিলে এগুলো চিকন হয়ে আসবে, এই যে যেটা পি ওয়েভ এইটা অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। তাহলে আবার বলেন ছবি দেখে তিনটা চেঞ্জ বলেন, পি ওয়েভ কি হতে পারে? ফ্ল্যাট হতে পারে বা অ্যাবসেন্ট হতে পারে। এরপরে কিউআরএস কি হতে পারে? হোয়াইট। আর টি ওয়েভ কি হতে পারে? টল টল। 10 পিক টি ওয়েভ। তাহলে এই এই ফিগারটা এভাবে ছবিটা মনে রাখলে কিন্তু আনসার করতে পারবেন। এর বাইরে আর কি হতে পারে? দুইটাতে কমন দুইটা বৈশিষ্ট্য আছে। কমন কি? এসটি সেগমেন্ট ডিপ্রেশন দুইটাতেই হতে পারে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন দুইটাতেই হতে পারে, প্রলং পিয়ার ইন্টারভ্যাল দুইটাতেই হতে পারে। তাহলে আবার বলতেছি, দুইটা জিনিস কমন, দুইটাতেই যেটাতেই আসুক আমরা ট্রু দেবো। হাইপোক্যালিমিয়া বললেও ট্রু দেবো, হাইপার ক্যালিমিয়া বললেও ট্রু দেবো। সেটা কোনটা? ST প্রলং পিয়ার depression. এবং এসটি ডিপ্রেশন। এসটি ডিপ্রেশন। তাহলে প্রলং পিয়ার এবং এসটি ডিপ্রেশন দুইটাতেই আমরা ট্রু দিব। ইউএফ কোথায় পাওয়া যায়? হাইপোক্যালিমিয়া নাকি হাইপার ক্যালিমিয়া? Hypokalemia. হাইপোক্যালিমিয়া। তো হাইপার ক্যালিমিয়া এমন একটা বাজে জিনিস, এমনও হয় ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করে পেশেন্টের, আমরা এমনও পেয়েছি। মানে হার্ট রেট একদম কমে গেছে, দেখা গেছে পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে। এবং যখন এসএনওড ফাংশন বন্ধ করে দেয়, এসএনওড বন্ধ করে দিলে কে আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে? অ্যাবিনোড চেষ্টা করবে না? জি। তাহলে এভাবে অনেক সময় জাংশনাল রিদমও পাওয়া যায়, যে এসএনওডের অ্যাক্টিভিটি কমে গেছে, এই জন্য দেখা যায় জাংশন থেকে বিট উৎপন্ন হচ্ছে, এসকেপ রিদম যেটাকে বলে আমরা বলি। অনেক সময় জাংশনাল রিদমিও পাওয়া যেতে পারে, সাইন ওয়েভ পাওয়া যেতে পারে শেষ পর্যন্ত। তাহলে এটা সলভ করেন। Following ECG changes are found in hyperkalemia. Prolonged peer interval. ট্রু। True. True. Tall 10 T wave. True. ট্রু।
ট্রু। ব্রড প্রমিনেন্ট পি ওয়েভ নাকি False. অ্যাবসেন্ট পি ওয়েভের মতো, তাই না? Absent. ফলস। নেরি কিউআরএস না হোয়াইট কিউআরএস? White QRS. হোয়াইট কিউআরএস। জাংশনাল রিদম পাওয়া যেতে পারে বলছিলাম, এস নোট ফাংশন True. করা বন্ধ করে তোমার সময় জাংশনাল রিদম পাওয়া যেতে পারে, ব্রাডিকার্ডিও পাওয়া যেতে পারে, তাহলে এটা ট্রু। তাহলে হাইপোক্যালিমিয়া হলে কি হতো, কোনটা কোনটা ট্রু হতো এখানে যদি বলতো ইজি চেঞ্জেস ফাউন্ড ইন হাইপোক্যালিমিয়া, তাহলে কি হবে? Prolonged PR interval. ভেরি গুড। True. আর কোনটা নেই, প্রলং পিয়ার ইন্টারভাল, ট্রু। আর একটা Direction ইউএফ দিলে, are true. ইউএফ দিলে ট্রু। আর একটা কি কমন বলছিলেন, এসটি সেগমেন্ট Depression. ডিপ্রেশন। এই ওয়েবটা কি বললেন? ইউএফটা হাইপোক্যালিমিয়াতে পাওয়া যাবে, টি ওয়েভ ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, তখন নতুন করে একটা ইউএফ পাওয়া যেতে পারে। ইউ ওয়েব। হ্যাঁ ইউ, এই যে এরকম, এটা পি ওয়েভ তো, তারপর কিউআরএস, আর এই টি ওয়েভটা ফ্ল্যাট হয়ে যায়, এই যে যেটা টি ওয়েভ ছিল এটা হয়তো ফ্ল্যাট হয়ে গেছে, তখন নতুন করে আরেকটা দূরে আরেকটা ওয়েভ পাওয়া যায়, এটাকে বলে ইউ ওয়েভ, পজিটিভ ওয়েভ পাওয়া যায়। আচ্ছা, এখন আসেন একজন পেশেন্টের বমি হচ্ছে, তাহলে যখন বমি হয় তখন আমরা ধরে নিই আপার জিআইটি কন্টেন্ট লস হয়, তাহলে আপার জিআইটি কন্টেন্টের মধ্যে কি আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি লস হয় ব্লাডে কি হবে, অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? ব্লাডে Alkalosis. অ্যালকালোসিস। নো, Oh. অ্যাসিড বের হয়ে যাচ্ছে তো, বমির মাধ্যমে অ্যাসিড বের করে দিচ্ছেন, তাহলে অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে? অ্যালকালোসিস। ভেরি গুড। Alkalosis. তাহলে ব্লাডে হলে অ্যালকালোসিস। একটা জিনিস মনে রাখবেন, কোনো পেশেন্টের ব্লাডে যা হবে ইউরিনও তাই হবে, তাহলে ব্লাডে যদি অ্যালকালোসিস হয় ইউরিনে কি হওয়ার কথা, Alkalosis. অ্যালকালাইন ইউরিন হওয়ার কথা। কোনো পেশেন্টের যদি ব্লাডে অ্যাসিডোসিস হয় তাহলে ইউরিনটা কেমন হওয়ার কথা, যেহেতু বেশি তাহলে বের করে দিবে না সে, Acidic urine. অ্যাসিডিক ইউরিন। এখন খেয়াল করুন বমিটিনে কি হয়, তাহলে বমিটিনে আমার সোডিয়াম বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাচ্ছে, পটাশিয়ামও বের হয়ে যাচ্ছে, তাহলে হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে না? জি। হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া হাইপোক্লোরেমিয়া এগুলো আছে, সাথে HCl বের করে যাওয়ার জন্য এখানে মেটাবলিক অ্যালকালোসিস পাবেন। এখন ঘটনা হচ্ছে এই যখন অনেক বমি হয় তখন কিডনিতে ব্লাড ফ্লো বাড়ে না কমে, রেনাল পারফিউশন বাড়ে না কমে, কমে যায়। হাইপোভলিউমের কমে কারণে যায়। কমে যায়, তখন দেখা যাবে ইউরিয়া বেড়ে যেতে পারে, ক্রিয়েটিনিনও বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো যখন এরকম রেনাল পারফিউশন কমে যায় কিডনি থেকে রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে না, জি। রেনিন এনজিটেনসিন জি। অ্যালডোস্টেরন সিস্টেম, তার মানে এখান থেকে অ্যালডোস্টেরন আসবে, তাহলে এই অ্যালডোস্টেরনের ফাংশন কি, Sodium and water retention. সোডিয়াম ধরে রাখার চেষ্টা করবে, আর কাকে কাকে বের করে দিবে, Potassium Potassium. or chloride. পটাশিয়ামকে বের করে দিবে, সাথে হাইড্রোজেন আয়নকেও বের করে দিবে। Hydrogen. কোথায় বের করবে, ব্লাডে না ইউরিন দিয়ে? Urine. ইউরিন Urine. দিয়ে। তাহলে ইউরিন দিয়ে যদি হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়, পটাশিয়াম বের হয়ে যাচ্ছে বুঝলাম, হাইপোক্যালিমিয়া আরো বাড়লো। হাইড্রোজেন আয়ন বের হয়ে গেলে হাইড্রোজেন আয়ন অ্যাসিডিক, অ্যাসিড না অ্যালকালি? অ্যাসিড। অ্যাসিড। তাহলে ইউরিনটা কি হবে, অ্যাসিডিক ইউরিন না অ্যালকালাইন ইউরিন? অ্যাসিডিক। Alkaline. অ্যাসিড বের হয়ে Oh, যাচ্ছে কিন্তু urine. Acidic. ইউরিনটা Acidic. অ্যাসিডিক, অথচ হওয়ার কথা কি ছিল? অ্যালকালাইন। Alkaline. কারণ আমার ব্লাড হলো অ্যালকালোসিস, তাহলে অ্যালকালাইন, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক, তাহলে এটা প্যারাডক্স না? এই জন্য এই যে পারসিস্টেন্ট ভমিটিং অথবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটাতে কি পাওয়া যায়, আমরা কি পড়ে আছি, হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া হাইপোক্লোরেমিয়া মেটাবলিক অ্যালকালোসিস, বাট প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। পড়ছেন না 50? প্যারাডক্সিক্যাল। প্যারাডক্স, প্যারাডক্সিক্যালটা কখন হবে মানে? প্যারাডক্স মানে কি, বিপরীত। তাহলে আমরা একটু বিপরীত। আগে কি বলছিলাম, ব্লাডে যা হয় ইউরিনও তা হতে হবে, তাহলে এখানে হুম। ব্লাডে কি হয়েছে, মেটাবলিক অ্যাসিড বের হয়ে যাওয়ার কারণে ব্লাডে কি পাওয়া গেছে, বমির সাথে সাথে হাইড্রোজেন আয়ন বের হয়ে গেছে, অ্যাসিড বের হয়ে গেছে, তাহলে ব্লাডে কি পাচ্ছি, অ্যালকালোসিস না অ্যাসিডোসিস, অ্যাসিড বের হয়ে যাওয়ার কারণে অ্যালকালোসিস। অ্যালকালোসিস। ভেরি গুড। তাহলে ইউরিনটা কি হওয়ার কথা, অ্যাসিডিক। Alkalosis হওয়ার কথা, but অ্যালকালাইন হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো যখন সিভিয়ার ভমিটিং হয় তখন রেনাল পারফিউশন কমে যায়, তাহলে রেনাল পারফিউশন কমে গেলে ওখান থেকে রেনিন সিক্রেশন হয়, রেনিন তখন রেনিন এনজিটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, তাহলে যখন রেনিন এনজিটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হবে তখন আলটিমেটলি আসবে কি, অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরনের ফাংশন হলো তিনটা, সোডিয়াম ওয়াটার ধরে রাখার চেষ্টা করবে, পটাশিয়ামকেও বের করে দিবে, হাইড্রোজেনকেও বের করে দিবে। তাহলে হাইড্রোজেন যদি বের হয়ে যায় ইউরিন দিয়ে, তাহলে ইউরিনটা কি হবে, হাইড্রোজেনটা যদি ইউরিন দিয়ে বের acidic হয় হবে। ইউরিনটা অ্যাসিডিক, অ্যাসিডিক হবে, অথচ হওয়ার কথা কি ছিল, আমার যেহেতু মেটাবলিক Alkaline. অ্যালকালাইসিস হওয়ার কথা ছিল অ্যালকালাইন, কিন্তু এখানে অ্যালডোস্টেরন আসার কারণে হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, এজন্য হচ্ছে কিরকম, অ্যাসিডিক।
তাহলে এটা কি নর্মাল ফেনোমেনা না উল্টা বিপরীত হলো? নর্মালি প্যারাডক্স প্যারাডক্স, অপোজিট। এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন সলভ করেন। পারসিস্টেন্ট ভমিটিং মে কজ অ্যালকালাইন ইউরিন না অ্যাসিডিক ইউরিন? অ্যাসিডিক ইউরিন। অ্যাসিডিক ইউরিন। এলিভেটেড ব্লাড ইউরিয়া? ট্রু। ভেরি গুড। ট্রু। রেনাল পারফিউশন কমে যায়, বেড়ে যেতে পারে। হাইপারক্যালেমিয়া না হাইপোক্যালেমিয়া? হাইপোক্যালেমিয়া। 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 মেটাবলিক অ্যালকালোসিস? ট্রু। 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 প্লাজমা ক্লোরাইড লেভেল বাড়বে না কমে যাবে সোডিয়ামের সাথে সাথে? বাড়বে। বাড়বে। সোডিয়াম বাড়বে না কমবে? বমির সাথে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায় বললাম। জি, কমবে। কমে যাবে। কমে যাবে, যেহেতু সোডিয়াম যা হবে ক্লোরাইডও তা হবে। তাহলে এখানে যেহেতু সোডিয়াম বের হয়ে যাচ্ছে, হাইপোনেট্রিমিয়া হচ্ছে, তাহলে হাইপোক্লোরেমিয়া হবে। এরপর আসি আমাদের দ্য ফাংশন অফ সার্টোলি সেল। তাহলে সার্টোলি সেল বলতে কোনটা বোঝায় আমি দেখাচ্ছি একটু পরে। এই যে দেখেন, এখানে আমাদের যে স্পারমেটোগোনিয়াম যারা আছে, স্পারমেটোসাইট যারা আছে, প্রাইমারি সেকেন্ডারি, এরকম এই যে দুইটা লেয়ার, স্পার্মের লেয়ার, এই দুইটার মাঝখানে পুষ্টি দেওয়ার জন্য কে বসে আছে? সার্টোলি সেল। সার্টোলি সেল। তো এই সার্টোলি সেল আরটা আছে দেখেন, এই যে দেখাচ্ছি আমি আরেকটা ছবি, এটা দেখেন। তাহলে হাইপোথ্যালামাস থেকে আসা হলো গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, পিটুইটারি থেকে আসা হলো লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। বলেন তো অ্যান্টেরিয়র পিটুইটারি না পোস্টেরিয়র পিটুইটারি, কোত্থেকে আসে এই হরমোনগুলা? পোস্টেরিয়র পিটুইটারি থেকে আছে দুইটা, এডিএস এবং বেসোপ্রেসিন। এডিএস অক্সিটোসিন। না, অ্যান্ট্রোপিডিটারি থেকে আসে। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসবে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এলএস আছে এবং এফএসএস আছে। এর মধ্যে লুটিনাইজিং হরমোনের কাজ কি? লিডিক সেল থেকে কি বের করা? টেস্টোস্টেরন। তাহলে এটা একটা এসবি আসে। টেস্টোস্টেরন কোন সেল থেকে সিক্রেশন হয়? এসবি আসতে পারে। মেডিসিন। হ্যাঁ, আর এফএসএস যেটা আসছে সেটা কাকে স্টিমুলেশন দিচ্ছে? সার্টোলি সেলকে। পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো আমরা জানি ফলিকল গুলোকে ম্যাচুরেশন করে, আর ছেলেদের ক্ষেত্রে এটা সার্টোলি সেলকে স্টিমুলেশন দেয়। তাহলে সার্টোলি সেল কি করে আমরা পরেরটাতে দেখি। এই যে দেখেন, সার্টোলি সেল ইজ স্টিমুলেটেড বাই এফএসএস সেল। সার্টোলি সেল ফর্ম দ্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার, টাইট জাংশন তৈরি করে। দুইটা সার্টোলি সেলের মাঝখানে টাইট জাংশন থাকে। স্পার্মকে আইসোলেট করে, অটোইমিউন অ্যাটাক থেকে রক্ষা করে। আর সার্টোলি সেল নিজে কি সিক্রেট করে? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশন করে এবং অ্যান্টি মোলেরিয়ান হরমোন সিক্রেশন করে, যাতে মোলেরিয়ান ডাগটা ডিজেনারেট করতে পারে। তাহলে আবার বলতেছি, ব্লাড টেস্টেজ ব্যারিয়ারে ভূমিকা রাখে কে? সার্টোলি সেল। এই যে দেখেন, দুইটা মাঝখানে সার্টোলি সেল থাকার কারণে স্পার্মগুলো নিরাপদ থাকে। আর টেস্টোস্টেরন সিক্রেশন হয় কোন সেল থেকে? লেডিক সেল। ভেরি গুড। সার্টোলি সেল স্টিমুলেশন দেয় কে? এলএইচ লাল না লাল এফএসএস? গোল। সার্টোলি সেলকে স্টিমুলেশন দেখে এলএইচ না এফএসএস? এফএসএইচ। এফএসএস। ভেরি গুড। এলএস সিক্রেশন হয় পিটুইটারি, কোন পিটুইটারি থেকে? অ্যান্টিরিয়র পিটুইটারি। অ্যান্ট্রোপিডিটারি। অ্যান্টিমুলারিয়ান হরমোন কে সিক্রেশন করে? সার্টোলি সেল। সার্টোলি সেল। তাহলে এবার প্রশ্নটা সলভ করি আমরা। দ্য ফাংশন অফ সার্টোলি সেল ইজ অর আর টু প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য ইমেচিউর স্পার্ম, ট্রু না ফলস? সাপোর্ট দেন, আসে ম্যাচুরেশনের দিকে নিয়ে যাচ্ছে না, কিন্তু সাপোর্ট ভাই এটা দিতে। ম্যাচ, ও আচ্ছা ম্যাচিউরিং, আচ্ছা ব্লাড হুম। টেস্টিস ব্যারিয়ার তৈরি করতেছে সে, এভাবে তো সাপোর্ট দিচ্ছে সে। সিক্রেট লুটিনাইজিন হরমোন নাকি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয় লিউটিনাইজিন হরমোন? সার্টোলি সেল সিক্রেট অ্যান্টিরিয়র করে। পিটুইটারি থেকে সিক্রেট হয় না, তাহলে এটা, অ্যান্টিরিয়র পিটুইটারি। হ্যাঁ, তাহলে এখানে ফলস। বলছে ফাংশন অফ দ্য স্যার ইজ টু সিক্রেট লুটিনাইজ, এটা ফলস। সিক্রেট মুলেরিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স, ফলস। অ্যান্টিমুলেরিয়ান হরমোন যেটা বলছিলেন, ও খেয়াল আচ্ছা, করেন, অ্যান্টি মুলেরিয়ান, আচ্ছা জি জি ওইটাই হলো হ্যাঁ। মুলেরিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স। বলা যায় না, এটা কি হবে? তাহলে সি নাম্বার ট্রু না ফলস? ট্রু। ট্রু। সার্টোলি সেল সিক্রেট টেস্টোস্টেরন, ফলস। ফলস। তাহলে ফলস। কোন সেল সিক্রেশন করে? লেডিক সেল। লিরিক সেল। তো সার্টোলি সেল থেকে অ্যারোমেটেস নামক একটা এনজাইম রিলিজ হয়। এটা কি করে? অ্যান্ড্রোজেনিক প্রিকসর থেকে স্ট্রাডিওল তৈরি করতে পারে। এটা একটা ফাংশন, লেস ইম্পর্টেন্ট ফাংশন, কিন্তু করতে পারে। তাহলে ই নাম্বারও ট্রু। কি নাম্বারটা কি হবে? সি নাম্বার, একটু আগে কি বলছিলাম, সার্টোলি সেলের ফাংশন দুটো দেখেন, এই যে দেখেন, অ্যান্টি মুলারিয়ান হরমোন প্রডিউস। অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা হলো মুলেরিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স, সেম কথা না? ইনহিবিট শব্দটা ব্যবহার করছে, আর এখানে কি ছিল? অ্যান্টি অ্যান্টি মুলেরিয়ান অ্যান্টি হরমোন। আর এখানে অন্য নামে কি নামে অভিহিত করছে সেটাকে? মুলেরিয়ান
ইনহিবিটিং Inhibiting সাবস্টেন্স, তাহলে এটা আরেক নাম কি? অ্যান্টি মুলারিয়ান Mullerian. Mullerian. হরমোন। তাহলে এটা ট্রু না ফলস? Okay. সার্টিনিসেল True. অ্যান্টি মুলারিয়ান True. হরমোন ট্রু। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের লাস্ট ডিপ্লোমা 2026 সালের ফিজিওলজি অংশটুকুর প্রশ্নগুলি। আর ওভারঅল ডিপ্লোমা রিলেটেড কিছু ইনফরমেশন আমরা সবাই তো জানি, একটু দেখিয়ে দিই। তাহলে এখানে ক্লাস কি শুরু কি হচ্ছে কখন? কোনটা আপু? এই ক্লাসটা শুরু হয়েছে কখন? 7:30, 1 ঘন্টার মতো আর কি হলো। তাহলে এইগুলো আমরা সবাই জানি, কোন ফ্যাকাল্টি অফ মেডিসিন আছে, ফ্যাকাল্টি অফ সার্জারি আছে, কি কি সাবজেক্ট আছে, কোনটা কয়টা সিট আছে, কোন কোন জায়গা, কোন কোন ইনস্টিটিউশন আছে, এটা আগে হ্যাঁ, ক্লিয়ার হবে। রেডিওলজি কিসের মধ্যে? রেডিওলজি ডিএমআরডি নাম শুনছেন? হ্যাঁ, মানে ডিএমআরডিটা হুম, কিসের মধ্যে দেয়? মানে এটা কি মেডিসিন না এই যে সার্জারির মধ্যে দেখেন, পড়ে ভাই? কারণছে দেখেন, আমি দেখাচ্ছি। মেডিকেল রেডিও ডায়াগনোসিস দেখছেন? জি জি ভাই, মেডিকেল রেডিও। এ- হ্যাঁ, এটা সিট কিন্তু অনেক কম, বি কেয়ারফুল। জি ভালো ভাই। সাবজেক্ট, কিন্তু সবাই নিতে চায়, আপুরা সবাই নিতে চায় এই সাবজেক্টটা, কিন্তু সিট খুবই কম। এক একটাতে একটা একটা করে সিট এই টাইপের বেশিরভাগ। তাহলে এগুলি জি সব ভাই। দেখবেন কোনটাতে কোন কয়টা সিট আছে, সব প্রস এন্ড কনস দেখে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। গাইনি অফ সব মিলিয়ে আর কি, গাইনি অফ তো খুব হ্যাকটিক, এটাও ঠিক। এই যে দেখেন মেডিকেল রেডিও ডায়াগনোসিস যেটা, এখানে দেখেন ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেটদের ক্যান্ডিডেটের সিট কিন্তু খুবই কম, একটা একটা করে না ম্যাক্সিমাম জি সব জি জায়গায়। ভাই। বারডেমে শুধু 3টা আছে, চিটং জি। মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল, সব জায়গায় একটা করে, ঢাকা মেডিকেলে 2টা। এই জন্য খুব টাফ আর কি, ভয় অনেকে আর আসে না জি ভাই। একটা একটা শুনে। তাহলে এগুলি দেখবেন আমাদের সিনেপসে এখানে পাওয়া যাবে। আর আমাদের আমরা যেভাবে ক্লাসগুলি নিয়ে থাকি এখানে সেই জিনিসগুলো বলা আছে। অ্যানাটমিতে আমাদের লেকচার শিট আছে, কিওয়ার্ড আছে, সাথে টেক্সট বই, এগুলো ফলো করা হয়। ফিজিওলজির জন্য জ্ঞানং গাইটন, তারপর রড ডি এস এমসিকিউ বুকটার সাপোর্টিং হেল্প নেওয়া লাগে। বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রি, রবিন্স প্যাথোলজি, স্মিথ ডি, মাইক্রোবায়োলজি ল্যান্স, ফার্মাকোলজি ক্যাটজাং, বেনেট ব্রাউন, ভিশন ফার্মাকোলজি পড়লেও হবে। আর ফ্যাকাল্টির জন্য রেসপেক্টিভ ফ্যাকাল্টির আমাদের টেক্সট বই থাকে, টেক্সট বই থেকে আমরা দাগিয়ে দাগিয়ে অথবা শিট থেকে যেগুলি এক্সট্রা থাকে ওই বক্সগুলি দিয়ে দেওয়া হয় এই যে ফ্যাকাল্টির জন্য। তাহলে বেসিক প্রিপারেশন সেম, পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং ওভারঅল ডিটেল জেনে আগানো উচিত। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিশেষ করে আপনাকে খেয়াল করতে হবে কম্পিটিশন কেমন, আপনার প্রিপারেশনের কি অবস্থা, সিট কয়টি আছে, ইনস্টিটিউশনগুলো কোথায় আছে, আমার ফ্যামিলিতে কোনো ডিমান্ড আছে কিনা, এবং ব্যক্তিগত পছন্দ অবশ্য গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তাহলে প্রস্তুতির ভাইয়া, জন্য হ্যাঁ। একটা কোশ্চেন, সরি ভাইয়া। ভাইয়া হুম, যদি সার্জারি ফ্যাকাল্টির হই তাহলে কি ভাইয়া আমাকে আমার ডেভিডসনের বক্স গুলা কি পড়া লাগবে? না। আচ্ছা, জি ভাইয়া। তাহলে প্রস্তুতির জন্য টপিক সিলেকশন করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, যেমন আমাদের কিওয়ার্ড আছে। তারপরে সবসময় দেখতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কেমন আসে, কোন টপিক থেকে কত পার্সেন্ট আসে, কোন কোন বই পড়তে হবে, ফ্যাকাল্টি কোয়েশ্চেন কতটা ইম্পর্টেন্ট, সাবজেক্ট ওয়াইজ আলাদা টিপস এন্ড ট্রিক্স কি কি আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এসবি এর প্রস্তুতি আমরা কিভাবে নিব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে টোটাল 100 মার্ক, ডিউরেশন অফ এক্সাম হলো 1.5 ঘন্টা, 80টা এমসিকিউ থাকে, আর 20টা আমাদের এসবিএ থাকে, প্রত্যেকটাতে 5টা করে স্টেপ থাকে। এখন আজকে কতটা প্রশ্ন সলভ করেছেন এই ক্লাসে? আমরা শুধু ফিজিওলজি সলভ করলাম আজকে। কিন্তু বলে যে 10টা মাত্র প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, একটু কম আসে, এটাই বললাম, সবসময় একই হারে আসবে না। ওভারঅল যেটা আমরা বলে থাকি এটা অনেক সময় চেঞ্জ হয়, আগায় নিতে হবে। 10 থেকে 12টা 16টাও আসে, এরকম হয়েছে অনেক সময়। তো এই জিনিসগুলো ডিটেলস আমাদের এখানে পাবেন। কি কি যারা নতুন তাদের জন্য কি কি ক্যান্ডিডেটদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, তারপর এই সম্পর্কে একটা ধারণা থাকা ভালো যে ভর্তি ফি কেমন হতে পারে। তো এটা হলো ওভারঅল, এই যে বললাম আউট অফ 100 আমাদের ডিপ্লোমার যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, এটা সবসময় ফলো করা হয় না। যেমন 18 থেকে 20টা দেওয়া আছে ফিজিওলজিতে, এটা এবার দেখা গেছে 10 থেকে 12টা 14টা এরকম আসে অনেক সময় রিসেন্টলি। এটা হচ্ছে আমাদের ডক্টরদের ফিডব্যাক। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আমাদের বিভিন্ন ব্যাচ অনগোয়িং আছে, আপনারা সিনাপসিস পেজে দেখলেই বুঝতে পারবেন কোন কোন ব্যাচগুলো চলমান আছে। তো এখন বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই, শুধু এমনি মুখস্থ বিদ্যার দিন শেষ।
প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে আছে, সেক্ষেত্রে ভালো মতো প্রিপারেশন অবশ্যই নিতে হবে। সব প্রশ্নই কি ঘুরিয়ে পেঁচিয়ে দিবে নাকি ডাইরেক্টলি দেওয়ারও সম্ভাবনা আছে? জি, প্রশ্ন কি সবসময় মানে প্রত্যেকটা প্রশ্নই কি স্টেম চেঞ্জ করে দিবে নাকি হুবহু দেওয়ারও হুবহু সম্ভাবনা দেওয়ার আছে? সম্ভাবনা আছে, হুবহু দেওয়ার সম্ভাবনা আছে। এরকম হয়, একটা দুইটা প্রশ্ন এরকম থাকে মিনিমাম প্রত্যেকটা ইয়ার সাবজেক্ট অনুযায়ী, একটা দুইটা থেকে যায়, হুবহু চলে আসে, একটা স্টেম চেঞ্জ করছে একটু করে, এরকমও হয়। ঠিক আছে তাহলে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।